আজকে আমাদের জিএস পেপার 2 জিএস হচ্ছে জিএস পেপারের ডে 2। ডে 1 এ আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে সিরিয়া ক্রাইসিস রিসেন্ট যেটা নিউজে আছে, আর হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটা অনেকদিন ধরেই একটা হট টপিক এক্সামের জন্য, এবং রিসেন্টলি পেপারে বেরোচ্ছে। গতকালও আনন্দবাজারে বা যে কোনো পেপারেই বেরিয়েছিল। ওটা নিয়ে ওটা পড়বে ভালো করে, ঠিক আছে? কালকে পেপারে ছিল এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে বিলটা, সেই বিলটা লোকসভাতে সেটা পেশ করা হয়েছিল, এবং সেটা রিসেন্টলি জেপিসিতে পাঠানো হয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সেটাতে পাঠানো হয়েছে। এবং তার কি ফেট সেটা নিয়ে খুব ডিটেলসে লেখা আছে কালকের পেপারে। ওটা তোমরা সবাই দেখবে ভালো করে, দেখে ছবি তুলে বা পিডিএফ করে রেখে দেবে, বা ওর থেকে তোমরা নোটস বানাবে দেখে, ঠিক আছে? ইংলিশ পেপার অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা দুটোই দেখবে, ঠিক আছে? তো আজকে অনেকেই দু একজন বোধহয় নতুন আছে এখানে। সাঈদ এসছে, সাঈদ আছে, আর কেউ বোধহয় নতুন নেই। যাই হোক, আজকে আমরা জিএস পেপার ডে ও প্রথমে যেটা বলি, তোমরা সকলে কিন্তু যে হোমওয়ার্ক দিয়েছিলাম হোমওয়ার্ক করে পাঠাওনি, এবং অনেকে করে পাঠিয়েছো যেগুলো হচ্ছে তোমার অর্ধেক, মানে একটা করে পাঠিয়েছো। কেন এরকম হচ্ছে আমাকে বলো, মানে তোমরা এতটা সময় পাচ্ছ, তাও মানে এত উদাসীন কেন নিজের প্রিপারেশন নিয়ে? নিজে পড়াশুনো করছো নিজে চাকরি পাওয়ার জন্য, তাও এত উদাসীন কেন? সেটা নিয়ে এখন তোমরা আমাকে বলো যে কি সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা কোথায় হচ্ছে বলো। সবাই তো পাঠাওনি, এবং অনেকে আহ, পাঠিয়েছো বাট একটা লিখে, কেন এটা কেন হচ্ছে? কোথায় প্রবলেম? বলো। রেনেসা দুটো লিখেছো, হ্যাঁ স্যার, দুটোই লিখেছি। তমালি একটা লিখে পাঠিয়েছো। না স্যার, আমি দুটোই পাঠিয়েছি। দুটো কি আলাদা আলাদা ফাইল পাঠিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আলাদা ফাইল। ও আচ্ছা, অনিন্দিতা কটা লিখেছো? স্যার আমি একটা করেছিলাম স্যার। আমি অ্যাকচুয়ালি আমি ভাবলাম একটাই দিয়েছেন, আমি ওই জন্য একটা লিখে পাঠিয়েছিলাম। কেন, আগের ক্লাসে তুমি ছিলে না? না স্যার, মানে ওই হোমওয়ার্কের যে পিডিএফটাতে না, ওখানে হুম, আমি মানে পার্টিকুলার ওইটাই আমি দেখে আমি ওটা করে পাঠিয়েছিলাম। স্যার আমি আজকে রাতের মধ্যে আপনাকে আরেকটা পাঠিয়ে দেবো করে। ঠিক আছে। এত মানে সবাই যা কাজ দেবো পুরোটাই করার চেষ্টা করবো, অনেকে করছোই না, ক্লাসও অ্যাটেন্ড করছে না, তাও গ্রুপে আছে, কোনো রকম কোনো ইয়ে নেই। তাহলে গ্রুপে থাকার কি দরকার, বা ক্লাস মানে এনরোলমেন্ট করার কি প্রয়োজন আছে আমি বুঝতে পারছি না। যাই হোক, এটা নিয়ে গ্রুপে আলোচনা হবে। আপাতত গত দিনের যে কাজ দিয়েছিলাম, কে কি করেছে সেই কাজটা আমি যেমন ভাবে কারেক্ট করি বা যেভাবে কারেকশন করি সেটা আগে করব, তারপরে ক্লাসটা শুরু হবে, ঠিক আছে? যাই হোক, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। প্রথমে যাকে বলবো, যার কাজটা দেখবো সেই শুধু আনমিউট করবে, আর সবাই মিউট করে রাখবে, ঠিক আছে? প্রথমে এটা হচ্ছে লিখেছে অনিন্দিতা কোলে। অনিন্দিতা বেশ ভালো হেডলাইন দিয়েছে, যে আসাদ যুগ শেষ সিরিয়ায়। ঠিক আছে, লেখা ঠিকঠাক আছে, বাট প্রথমে শুরুতে লিখেছে যে আরবে ফের বসন্তের ছোঁয়া। 16ই ডিসেম্বর আরবে ফের বসন্তের ছোঁয়া। এটা কিসের জন্য লিখেছো বুঝতে পারলাম না। তুমি একটা আলাদা কান্ট্রিতে বিলং করো, তুমি ইন্ডিয়াতে থাকো, আরবে বসন্তের ছোঁয়া আসছে না বসন্ত ছিল, খারাপ দিন আসছে, সেটা এখন আমরা কেউ জানি না। আরব আরব নয়, সিরিয়াতে, সেটা আমরা কেউ জানি না। তাহলে তুমি প্রথমেই জাজমেন্ট দিয়ে দিয়েছো একটা, যে আরবে ফের বসন্তের ছোঁয়া। মানে এটা কি ভালো হতে চলেছে না খারাপ হতে চলেছে, এখন আমরা অন্য একটা দেশে থেকে সেই দেশের সোশিও ইকোনমিক পলিটিক্যাল অবস্থা কিন্তু বুঝতে পারবো না সেইভাবে, সেখানে না থাকলে। হুম এই এই এখানে এই দেশেরই অনেক মানুষ যারা চাইছিল যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসুক, আবার কেউ চাইছিল যে যে ওটা থাকুক, যারা আছে তারাই ওখানে থেকে যাক, সেহেতু তারাই শিওর না, অনেক দুপক্ষ আছে। তাহলে আমরা কি করে একটা জাজমেন্টাল কমেন্ট করে দিতে পারি প্রথমেই, আরবে ফের বসন্তের ছোঁয়া? এসব মানে জাজমেন্টাল জায়গা না। তুমি একজন দেখো, তুমি ভবিষ্যৎ মানে পড়াশোনা করছো একজন
ব্যুরোক্র্যাট বা ডিপ্লোম্যাট, তোমার যে অ্যান্সার হবে সেই অ্যান্সারটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার হবে। পুরো সেখানে ভালো মন্দ একদিকে যাওয়া যাবে না। ঠিক আছে? যখন কোনো একটা বিষয়ে সেটার ভালো নিয়ে আলোচনা করতে হবে তখন তুমি ভালো, ভালো জিনিসগুলো লিখবে। যদি বলে যে ইউনিফর্ম সিভিল কোড এর ভালো দিকগুলো নিয়ে আলোচনা করুন, তখন তুমি ভালো দিকগুলো নিয়ে আলোচনা করবে। যদি বলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আলোচনা করুন, তখন কিন্তু তোমাকে তার ভালো খারাপ দুটোই আলোচনা করতে হবে, এবং ভালো হতে পারে কি, কি খারাপও কি, কি হতে পারে সেগুলো আলোচনা করতে হবে। ঠিক আছে? ওকে এখানে স্যার। সিরিয়া ক্রাইসিসে তুমি কিন্তু জাজমেন্টাল প্রথমেই দেখো বলে 16ই ডিসেম্বর আরবে ফের বসন্তের ছোঁয়া, এরকম ধরনের লেখা লেখা যাবে না। তোমাকে একটা মধ্যপন্থা, মজ্জিম পন্থা বলে একটা পন্থা ছিল, আমরা জানি কাদের, কোন ধর্মমতের। ধর্মীয় আন্দোলন যখন হয়েছিল তখন মজ্জিম পন্থা কোন ধর্মমত বলেছিল মজ্জিম পন্থা অবলম্বন করতে সবকিছুতে, মনে আছে জানো ইতিহাসে? বৌদ্ধ আজীবক। ধর্ম, আজীবক না বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম বৌদ্ধরা। বলেছিল যে মধ্যম পন্থা অবলম্বন করতে। তাই তোমাকে যে কোনো বিষয়ে মানে আপ টু ইন্টারভিউ অবধি, মানে ইন্টারভিউ পর্যন্ত, ইন্টারভিউ তো এমন অনেক কোশ্চেন করবে যেখানে তোমাকে কিন্তু যদি কোনো একটা বিতর্কিত কন্ট্রোভার্সিয়াল ম্যাটার হয়, সেখানে তুমি কোনো একটা পক্ষ নেবে না, দুটোর মাঝখানে থাকবে, ভালো খারাপ সবই বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। আমি বলেছিলাম না যে আমার ইন্টারভিউ এর সময় যে কোশ্চেন ওরা করেছিলেন, একটা ওই সময় কৃষক আন্দোলন চলছিল। সেই সময় ওনারা আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি কৃষক আন্দোলনের, মানে কৃষকদের পক্ষে নাকি গভর্নমেন্টের পক্ষে, এইভাবে জিজ্ঞেস করেছিলেন ওনারা। তাও আমি কিন্তু একটা কোনো পক্ষ নিইনি, যে কি হতে পারে, কৃষক বিল যদি পাস হতো তাহলে কি হতে পারতো সেটা সময়ই বলতে পারবে। অনেকদিন সময় সেই বিলটা লাগু হবে, সেটা ইমপ্লিমেন্ট হবে, তারপরে বোঝা যাবে যে সেটা ভালো হলো না খারাপ হলো। সেহেতু আগের থেকে আমরা কিন্তু একটা নির্ধারণ জাজমেন্ট করতে দিয়ে দিতে পারি। পারি না, নির্ধারণ করে দিতে পারি না। ঠিক আছে? সেই জন্য লেখা ওভারঅল ঠিক আছে, কিন্তু এই ধরনের জায়গা থেকে, বিতর্কিত জায়গা থেকে নিজেকে সংযত রাখতে হবে। ওকে স্যার। আর আরেকটা জিনিস, তুমি এখানে কারণ বলছো যে এই গৃহযুদ্ধের শুরু হয়েছিল 14 বছর বয়সী একটি ছেলের লেখার জন্য, কিন্তু এটার জন্য শুরু হয়নি, এটা অনেক আগের থেকেই 2011 সালের 10-11 সালে যখন হচ্ছে এই আরব স্প্রিং বা আরব স্প্রিং হয়, সেই সময় থেকেই কিন্তু একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আনতে হবে। হ্যাঁ, যে পুরনো যে তথাকথিত বা ট্র্যাডিশনাল যে গভর্নমেন্ট আছে বা পুরনো যে গভর্নমেন্টটা আছে বা একনায়কতন্ত্র চলছে তার বিরুদ্ধে একটা আন্দোলনের ছোঁয়া মোটামুটি আরব এবং আফ্রিকান কান্ট্রি গুলোতে ছড়িয়ে পড়েছিল, একটা মুভমেন্ট এই আরব স্প্রিং এর জন্য। তখন থেকে শুরু হয়েছে। শুধুমাত্র তারপরে তো ওই সময় এই ছেলেটা একটা লিখেছিল, তখন সে বাচ্চা ছেলে ছিল, তার ছবিটাও দিয়েছিল পেপারে। তুমি পেপারটা যে ভালো করে পড়েছো সেটা এখানে তোমার লেখায় রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে? এই আনন্দবাজারেই বোধহয় দিয়েছিল 5-6 দিন আগে, আমিও পড়েছি। ওই ছেলেটার ছবিও গতকালকে দিয়েছিল। পেপারে সাইটা, হুম হুম গতকালকে পেপারে মনে হচ্ছে। গতকাল বা কবে পড়েছি আমি মনে পড়ছে না, বাট দিয়েছিল, ছেলেটার ছবিও দিয়েছিল। হ্যাঁ, এই ছেলেটাই লিখেছিল, তার জন্য তাকে 43 না 45 দিন ধরে জেলে আটকে রেখে দিয়েছিল। এতটাই মানে হ্যাঁ, স্বৈরাচারী শাসক ছিল তা সেখানে ছিল। ঠিক আছে? সে লিখেছো ভালো, বাট এইটার জন্যই যে আন্দোলন শুরু হয়েছে তা কিন্তু নয়। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর ওভারঅল মোটামুটি লেখা ঠিক হয়েছে। আর এইখানে যে এই যে দাগ দিয়েছি, বাশার আল আসাদ সিংহাসনে বসার পর সাধারণ মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে ওঠে। দেখো তুমি সেই একটা পক্ষ নিয়ে কথা বলছো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। পক্ষ নিয়ে কথা বলা যাবে না। ঠিক আছে। সিরিয়ার 80% কিছু মানুষের দাবি, এরকম ভাবে লিখতে হবে। সিরিয়ার আচ্ছা। বৃহৎ অংশ বৃহৎ অংশের দাবি যে তারা এতটাই অথরিটির, মানে এতটাই মানে ইয়ে ছিল, একনায়কতান্ত্রিক শাসন চলছিল সিরিয়াতে, যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। কিছু মানুষের দাবি ছিল, এরকম ভাবে লিখতে হবে। হ্যাঁ, তুমি ঠিক আছে স্যার। নিজের থেকে এরকম বলবে না। সিরিয়ার 80% মানুষ কি লিখেছো, গরিবী সীমার নিচে বসবাস, বসবাস। দারিদ্র সীমার নিচে এরকম লিখবে। গরিবী সীমাটা কি হবে? হিন্দি কথা লিখছো কেন বাংলার মধ্যে? বসবাস করছিল। এবং তারপরেই আরো 3 বছরের জন্য সেখানে খরা হয়। তখন গোটা সিরিয়া জুড়ে খাদ্য সংকট দেখা যায়। ঠিক আছে, লিখেছো ভালো, বাট ওইভাবে লিখবে না, একটু গুছিয়ে লিখতে হবে। হ্যাঁ, দারিদ্র আচ্ছা সীমার স্যার। নিচে প্রথম থেকেই সিরিয়াতে বহু বহু মানুষ দারিদ্র সীমার নিচে ছিল। তারপরে 2000 ওখানে খরা হয় রিসেন্ট ইয়ারে,
ঠিক আছে, যেটা তাদের জীবনকে আরো কঠিন করে তোলে। ঠিক আছে, এইভাবে লিখতে হবে, একটু গুছিয়ে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, এমনি ওভারঅল লেখা ঠিক আছে, আর একটু হাতের লেখা আর একটু ভালো করবে। হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি আমি তখন মানে করতে করতে অফিসে বসে লিখেছিলাম। মানে তুমি আমি কি একদম কিসে আছো রাফলি জানো? লিখে। হ্যাঁ এমটিএস স্যার। কিসে না চাকরি স্যার, করো? না। না স্যার, না, আমি অ্যাকচুয়ালি একটা প্রাইভেট স্কুলে জব করছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। হ্যাঁ, ঠিক আছে, সিবিএসই তাহলে স্কুলে। তাহলে বুঝতে পেরেছো কি কি সমস্যা? হ্যাঁ স্যার, হ্যাঁ কোনো হ্যাঁ একটা হ্যাঁ সাইড স্যার, নেওয়া যাবে না। একদম স্যার, ঠিক আছে। ঠিক আছে। এবার নেক্সট আসছে বেবি, বেবি পাল। হ্যাঁ স্যার। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা ইংরেজিতে হেডিং করেছো, বাট বাংলাতে করবে পাশে, যেহেতু বাংলায় লিখছো, বাংলায় লিখে ব্র্যাকেট দিয়ে ইংরেজিতে করতে পারো। হ্যাঁ? ঠিক আছে। বর্তমান ভারতের রাজনীতি, ঠিক আছে, এখানে 1957 লিখেছো, 1967 হবে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। আর একটু গুছিয়ে লিখতে হবে, আর একটু মানে চাই বাচ্চা মানে শিশু সুলভ হয়ে গেছে লেখাটা, আর একটু গুছিয়ে লিখতে হবে। হ্যাঁ? হাতের লেখা ভালো করবে। ঠিক আছে। আচ্ছা আর একটা লেখনি। স্যার, একটাই লিখেছি অ্যাকচুয়ালি, কয়দিন ধরে প্রেশার যাচ্ছে তো আমি পরে এরপর থেকে সবগুলো লেখার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে। কেয়া, কেয়ার লেখা ঠিক আছে। আর এটা প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি ছিলেন। হ্যাঁ, বাশার আল আসাদ ওখানকার রাষ্ট্রপতি ছিলেন, আচ্ছা স্যার। প্রধানমন্ত্রী লিখেছো। ওভারঅল লেখা ঠিক আছে। আর এই যে এই ধরনের সিরিয়ার যুদ্ধে অনেক দল জড়িয়ে আছে, এটা কি, এটা কেমন ধরনের লেখা? এটা মনে হচ্ছে তুমি পাড়ায় কারোর সাথে আলোচনা করছো। এই তোমার লেখাটা গুছিয়ে লিখতে হবে তো। সিরিয়ার যুদ্ধে অনেক দল জড়িয়ে আছে, এটা কি ধরনের লেখা? ঠিক আছে, অনেকগুলো মানে ফোর্স ওকে স্যার। আছে। এই যে হুম সিরিয়ার যুদ্ধ বা সিরিয়ার যে গৃহযুদ্ধ চলছে, এর পিছনে হুম। অনেকগুলো ফোর্স আছে, অনেকগুলো কোর্স আছে। শক্তি আছে, যার জন্য যারা হচ্ছে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, বা অংশগ্রহণ করছে। আচ্ছা, ঠিক আছে, এইভাবে লিখতে হবে গুছিয়ে। আচ্ছা, এখানে কি ঠিক আছে। লিখেছে? মিলিশিয়াদের সাথে যুদ্ধ করছে। শিয়া মিলিশিয়া, এটা ইংলিশ কথা লিখে দিয়েছো কেন? বাংলার মধ্যে আগের দিনই তো বললাম। বিদ্রোহী লেখো, মিলিশিয়া এই কথাটা এখানে ইউজ করা যাবে না এরকম ভাবে। বোঝা গেছে? এমনি হ্যাঁ ওভারঅল স্যার। লেখা ঠিক আছে। ঠিক আছে। এক দেশ এক, এটাও ভালো হয়েছে, এটা লেখাটা ঠিকঠাক আছে। আর এই যে এখানে লিখেছো, লেখার মধ্যে মোদী সরকার, কবে থেকে মোদী সরকার এই নিয়ম চালু করতে চাইছেন তা এখনো স্পষ্ট নয়। যে খবরের কাগজের ভাষা হয়ে গেছে, তুমি খবরের কাগজের রিপোর্ট লিখলে ঠিক আছে, এটা তো জিএস পেপার লিখছো। হুম, তো মোদী সরকার, আচ্ছা। এগুলো এগুলো রিপোর্টারদের ভাষা, তুমি একজন অ্যাসপিরেন্ট হিসেবে তুমি এরকম ভাষা ইউজ করতে পারো না। কবে থেকে কেন্দ্রীয় ওকে সরকার স্যার। এই নিয়ম চালু করতে হুম চাইছেন তা এখনো স্পষ্ট নয়। হুম। কারো কোনো পলিটিক্যাল ওকে লিডারের নাম টাম খাতা থেকে একদম বিরত, কোনো নামই লিখবে না। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ স্যার। এগুলো কিন্তু খুব ব্যাড ইম্প্যাক্ট ফেলে লেখার উপর। কবে থেকে মোদী সরকার এই নিয়ম চালু করতে চাইছেন তা এখনো স্পষ্ট নয়, খুব বাজে। কবে থেকে হুম কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার এই নিয়ম চালু করতে চাইছেন তা এখনো স্পষ্ট নয়। হুম। এইভাবে লিখতে হবে। এমনি ওভারঅল লেখা ঠিক আছে। ঠিক অ্যাপয়েন্টমেন্ট আছে ডে এর স্যার। ব্যাপারটাও সুন্দর করে লিখেছো, ঠিক আছে, লেখা ঠিক আছে। হুম। ঠিক আছে স্যার। আরেকটা লেখনি কেন? না, দুটোই লিখেছো তাই তো? দুটোই লিখেছি স্যার, হ্যাঁ। হুম। নেক্সট আসছে রেনেসা। হ্যাঁ স্যার। তোমার এই লেখাটা খুব ভালো হয়েছে, গুড লিখে দিয়েছি। সবাই দেখবে এই লেখাটা, ঠিক আছে? হাতের লেখা একটু ভালো করো। ওভারঅল লেখা খুব ভালো হয়েছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন লিখেছো, ভালো হয়েছে খুব। ঠিক আছে, সিরিয়া ক্রাইসিসটা কোথায়? ওটা আলাদা পাঠিয়েছিলাম আগের দিন। তাহলে ওটা কারেক্ট করা হয়নি, একসাথে পাঠাবে, বুঝলো? আমি এমনিতেই সময় খুব কম হ্যাঁ, পাচ্ছি, তার মধ্যে আমি একসাথে সেই দিন বারবার খোঁজা। রাতের মধ্যে আমি শেষ হুম, করতে পারিনি স্যার। আচ্ছা, খুঁজে আমি খোঁজা পরের পসিবল দিন না। থেকে পরের দিন সবাই পাঠিয়েছি। একসাথেই পাঠাবে একটা ফাইল। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই স্যার। লেখাটা খুব ভালো হয়েছে, এই লেখাটা সবাই ফলো করবে, সবকিছু টাচ করে গেছে লেখার মধ্যে।
সুন্দর লেখা একটা স্পেসিমেন হিসেবে থাকলো, সেটা আমি এগুলো পাঠিয়ে দেবো গ্রুপ মানে টেলিগ্রাম চ্যানেলে, এবং এখানে এগুলো ফলো করবে সবাই, যেগুলো গুড লিখে দিচ্ছি। আচ্ছা, এরপর সরজিতের সেই একই সমস্যা, তাড়াহুড়ো করে লেখা, একদম ছোট লেখা, এইটুকু লিখলে হবে না। স্যার এই তুমি ওখানে আপনি তো 150 ওয়ার্ডের মধ্যে বলেছেন, বলেছি, কিন্তু লেখার মধ্যে সেই ব্যাপারটা আসছে না। এবার আমি তুমি ওইটাকে এক- ফলো করেছি, যদি 150 ওয়ার্ডকে বাড়াতে পারি লেখা হুম, আরো ভালো হতো। তুমি ভালো করেই লেখো না, 150 ওয়ার্ড বলেছে, বাট তুমি মানে যেটা যতটুকু দরকার ততটুকু তো লিখতে হবে, এখানে অনেক কিছু বাদ থেকে যাচ্ছে। আর এই এক ঢালা লেখা, এরকম লেখা চলবে না, একটু প্যারা করতে হবে। হুম, যে তুমি আচ্ছা যখন লিখছো, যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন টাইপের হলো, লিখতে হবে না ইন্ট্রোডাকশন বলে পয়েন্ট, বাট ইন্ট্রোডাকশন হলো একটা। তারপরে সেই জায়গা থেকে কোন কোন ফোর্স সেখানে যুক্ত আছে, হ্যাঁ, কারা মেন ফোর্স, আর অন্যান্য ফোর্স কারা আছে, তারপরে সেটা একটা প্যারাতে লিখলে। তারপরে বর্তমান কি পরিস্থিতি সেটা লিখলে। এর সাথে তোমার হচ্ছে ইন্ডিয়ার উপর কি ইম্প্যাক্ট করছে সেসব কিছু লেখা নেই। হুম, ইন্ডিয়ার সাথে সিরিয়ার সম্পর্কে কি ইয়ে হতে চলেছে, সেগুলো লিখতে হবে। বোঝা গেছে? একটু গুছিয়ে লেখো। হ্যাঁ আচ্ছা, এক দেশ এক ভোট, তুমি প্রথমেই লিখতে শুরু করে দেশের প্রথম ভোট 1951 সাল থেকে শুরু করে 1967 সাল পর্যন্ত এই দেশে এক দেশ এক ভোট চালু ছিল। প্রাসঙ্গিকতা কই? একটা ইন্ট্রো থাকবে তো। এক দেশ এক ভোট নিয়ে রিসেন্টলি পার্লামেন্টে বিতর্ক চলছে, পার্লামেন্টে জয়েন্ট পার্লামেন্টারি কমিশন এই বিলটাকে পাঠানো হয়েছে। এক দেশ এক ভোট কি হবে কি হবে না, এটা সত্যি এখন একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এইটাকে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, এরকম একটা ইন্ট্রোডাকশন আনতে হবে, তাকে ইন্ট্রো বলে লিখে দিয়েছি, দিয়ে তারপরে শুরু করো। দেশের প্রথম ভোট 1951 থেকে 1967 পর্যন্ত এই এক দেশ এক ভোট ছিল। ঠিক আছে, 1999 সালে ল কমিশন, এই 15 সালে এই কমিশন, এরাও সুপারিশ করেছে যে এক দেশ এক ভোট হওয়া উচিত। ঠিক আছে, এইভাবে গুছিয়ে লেখো। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, সোমা, অ্যাজ ইউজুয়াল সোমার লেখা খুব ভালো হয়েছে। আগের দিনও যেমন সুন্দর লিখেছিল, দেখলেই বুঝতে পারবে তোমরা কি সুন্দর করে লিখেছে গুছিয়ে, এটা দেখলেই নাম্বার দেবে। তোমরা দেখলে, তুমি নিজেই দেখো, যারা লিখেছো তারা নিজেই দেখো যে এই লেখাটা দেখলে কি সুন্দর লাগছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে লেখা, কিন্তু অনেক লেন্দি হয়ে গেছে, এত লেন্দি করা যাবে না। ঠিক আছে সোমা, এতটা বড় লেখা করা যাবে না, সময় পাবে না, তাহলে একটাই লিখে চলে হ্যাঁ আসতে হবে। ঠিক আছে, তুমি হ্যাঁ স্যার, গুছিয়ে কি কি লিখেছো, বাট কাটবো ছোট একটু করো। বলে দেবেন? কি কি কাটবো বলতে, দেখো তুমি এই যে উদ্দেশ্য লিখেছো, উদ্দেশ্য এখানে তুমি লিখে দিয়েছো অলরেডি, কারণ তাহলে আর উদ্দেশ্য এখানে কিছু দেওয়ার দরকার হুম। নেই এরকম ভাবে। ঠিক আছে, এই একটা পয়েন্ট বাদ দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে, আর এত পয়েন্ট করে আচ্ছা। লিখো না। ঠিক আছে, এত পয়েন্ট হুম। করে না, দু একটা পয়েন্ট হলো ঠিক আছে, তবে এত পয়েন্ট ঠিক আছে। লিখো না। লেখা খুব ভালো হয়েছে, গুড হুম বা লেন্দি লিখে দিয়েছি। ঠিক আছে, এটাও দেখবে সবাই, হুম। লেখা ঠিক আছে, বাট খুব বড় হয়ে গেছে, ছোট করতে হবে, এটাও ঠিক দেখবে আছে। সবাই। মোটামুটি ওটা কতটার মধ্যে নিয়ে এলে ভালো হতো? মোটামুটি এটা 1.5 পাতা, তুমি যে লিখেছো 3 পাতা, আচ্ছা। এটাকে 1.5 পাতায় আনতে হ্যাঁ হবে। হ্যাঁ। হ্যাঁ, হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এই হুম বৈদেশিক শক্তি বলে পয়েন্ট করেছো, সব পয়েন্ট করার দরকার নেই, প্যারার মধ্যে লিখে দাও হুম। পক্ষে বিপক্ষে কারা আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর একটু পারলে আর একটু ইয়ে করবে, তুমি সবকিছু লিখে গেছো, কিন্তু এগুলোকে কি জাস্ট একটু হুম পয়েন্ট সুলভ করতে হবে, পাশাপাশি করলে। যেমন আমি একটা পয়েন্ট, একটা হুম। ছক মতো করে দিয়েছিলাম, যে কারা সিরিয়ার পক্ষে কারা বিপক্ষে, ওই ছকটাই করে দাও বাংলায়, তাহলে তো তোমার এত লিখতে হচ্ছে না, আচ্ছা আচ্ছা। তোমার হ্যাঁ হ্যাঁ। দেখতেও ভালো লাগবে। বোঝা গেছে, আর লেখাকে একটু ওই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দাও। সারণী চিত্র, হ্যাঁ, আচ্ছা ওগুলো করো, সারণী চিত্র করা যাবে? একদম। আমি আর যতগুলো এমনি করবে তত, ডায়াগ্রাম? ডায়াগ্রাম, ফ্লো চার্ট, এগুলো করেই লেখো, সবচেয়ে ভালো হবে। ফ্লো না চার্ট আমি করে কত ভালো ভাবছিলাম লেখা যায়। একটা ডায়াগ্রাম দেবো, হ্যাঁ, এটা এটা সবার মানে জন্যই বলেছি, ডায়াগ্রাম দেবো সবাই ভাবছিলাম, সবাই তারপরে আবার ডায়াগ্রাম দাও, ভাবলাম তারপরে তোমার ট্রি ফরম্যাটে লেখো। ঠিক আছে, তারপরে যে তোমার হচ্ছে ছক করে, ফ্লো চার্ট দিয়ে, এগুলো যাই দিয়ে কি গ্রাফিক। আর কেউই না। দেখছি ম্যাপ দাওনি, আমি বারবার বললাম একটা ম্যাপ দিয়ে দেবে, যখনই লিখবে, যেই একটা কোনো জায়গা নিয়ে দিচ্ছে সিরিয়াল, এই যে ম্যাপটা আমি যেটা দিয়েছিলাম, ওই ম্যাপটা ছোট করে এঁকে দাও। ঠিক আছে, ছোট করে ম্যাপটা এঁকে দাও, কেউ কেউ ম্যাপটা দাওনি, ম্যাপটা দিলেই নাম্বার এখানে অনেকটা বেড়ে যাবে। বোঝা গেল, যে সিরিয়ার ম্যাপটা দিয়েছিলাম, উপরে তুর্কি, ডান দিকে এই বাঁ দিকে ইরাক ছিল, লেবানন ছিল। হ্যাঁ, এসটিএস বলে, ওই যে লেবাননের জায়গাটা এসটিএস বলে বড় করে গোল করে দিল, এটা লেবাননের একটা ফোর্স।
ঠিক আছে? আমি স্যার ওটা রাফে করেছিলাম ম্যাপটা, HTS কিন্তু নয়, আবার দেয়া হিজবুল্লাহ। যাবে ওখানে কিনা হিজবুল্লাহ ভেবে ভাত দিয়ে দিয়েছি। হিজবুল্লাহ দিয়ে এদিকে HTS দিলে, HTS হিজবুল্লাহর মধ্যে একটা যোগসূত্র দেখিয়ে দিলে। না HTS নয়, হিজবুল্লাহর সাথে এদিকে একটা যোগসূত্র দেখিয়ে দিলে। এইভাবে করবে যে আল কায়দা যারা আছে, এইভাবে করো। হ্যাঁ, ঠিক আছে। এবার তমালি। তমালি এই যে ট্রি ফরম্যাটে লিখেছে সুন্দর করে, রিপ্রেজেন্টেশন করেছে একটা গ্রাফিক্যালি। এই ধরনের লেখা লেখো সবাই। এই লেখাটা খুব ভালো হয়েছে। আর এই যে এক দেশ এক নির্বাচন লাভ না হুম। ক্ষতি, এগুলো এইসব লাভ ক্ষতি নিয়ে লিখতে দেয়নি তো। ও এক স্যার, দেশ আমি এক বুঝতে নির্বাচন পারিনি, দিয়ে কোশ্চেন ছিল লাভ না না তো, ক্ষতি ওই জন্য ছিল না তো। আকারে। লাভ হ্যাঁ ক্ষতি তো হ্যাঁ, ঠিক আছে। ইয়েতে হয়, ব্যবসা বাণিজ্যে, অঙ্কে। লাভ না ক্ষতি, এটা কি ধরনের একটা ইয়ে করেছো। আচ্ছা ঠিক এমনি আছে লেখা স্যার। ওভারঅল ঠিক আছে, আর এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেবে সবাই। ও যেভাবে এটা করেছে, ঠিক আছে। লেখা ঠিক আছে ওভারঅল, সুন্দর, ভেরি গুড লিখে দিয়েছে। এটাও সবাই ফলো করবে এই লেখাটা। তনয়া লেখনি না? স্যার আমি ওই সিরিয়ার গৃহযুদ্ধটাও পাঠিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে। তনয়া লেখনি না? হ্যাঁ স্যার লিখেছি, আমি আপনাকে দুটো পরপর পাঠিয়েছিলাম। ও তাহলে তোমারটা দেখা হয়নি, ওটা আমি দেখে কালকে জানিয়ে দেবো, ঠিক আছে তোমাকে। ঠিক আছে, আমি দুটো আলাদা আলাদা পিডিএফ এ হুম, পাঠিয়েছিলাম কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে। হুম। এটা তরুণ। তরুণের লেখা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে লেখাটা। খুব সুন্দর গুছিয়ে লেখা হয়েছে, হাতের লেখাও খুব ভালো। এইভাবে পরিষ্কার করে লিখলে অবশ্যই নাম্বার বেশি পাবে। একটু গ্রাফিক্যালি লেখার চেষ্টা করো, বিভিন্ন রকম ফ্লো চার্ট দাও, আর ম্যাপটা দেবে, ঠিক আছে তো। ও এটা তুমি এক দেশ এক ভোট, হ্যাঁ লেখা ঠিক আছে, ঠিকঠাক আছে, ঠিক আছে। এখানেও তুমি এই যে গুড লিখে দিয়েছি, সবাই এটা দেখো, ঠিক আছে। আর সিরিয়াটা কই? স্যার ওটা সিরিয়াল স্যার লেখাটা, লেখা হয়নি, পাঠানো হয়নি, আমি স্যার পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। সবাই সিরিয়াল ভালো করে লেখাটা সবার খাতা সবাই দেখবে স্যার, যেগুলো গুড লিখে দিয়েছি, দিয়ে আবার লিখবে বাড়িতে নিজেরাই, ঠিক আছে। আমাকে পাঠাতে হবে না, নিজেরাই লিখবে। হুম, লিখে ম্যাপ ট্যাপ গুলো যেগুলো অ্যাড করতে বললাম, কোথায় ফ্লো চার্ট অ্যাড করা যেতে পারে, ট্রি ফরম্যাটে লেখা যেতে পারে, কোথায় একটু ছক করে মানে টেবিল করে লিখলাম, হুম, বা ম্যাপটা অ্যাড করলাম, এগুলো করবে বাড়িতে। এটাই দরকার প্র্যাকটিস, আর কিছু নয়, ঠিক আছে। যাই হোক, তাহলে এখানে খাতা দেখা আমাদের শেষ হলো, যারা পাঠিয়েছিল। আর যাদেরটা দেখতে পাইনি, দুটো দুটো ফরম্যাটে পাঠিয়েছো, দুটো ফাইলে পাঠিয়েছো, তাদেরগুলোই মনে হয় দেখা হয়নি। আলাদা একটা দেখা হয়নি। সবাই একটা ফাইলেই পাঠাবে, ঠিক আছে, এরপর থেকে ঠিক আছে স্যার। একটা স্যার ফাইল, যা বলছিলাম, কাজ থাকবে একটা ফাইলে। হ্যাঁ বলো। স্যার আমি তমাল বলছি স্যার, বলো। ওই আমার ওই সিরিয়ার গৃহযুদ্ধটা না লিখেছিলাম, কিন্তু ওইটা হুম, ঠিকঠাক আছে কিনা বুঝতে পারছি না। ওটা কি আপনাকে হ্যাঁ আরেকবার আমি সেন্ড? আরেকবার সেন্ড করতে হবে না, ওটার উপরে তুমি একটা কিছু লিখে দাও যে এটা দেখা হয়নি স্যার, আমি তাহলে দেখে দিতে পারবো, ঠিক আছে। ওটাতে আচ্ছা ঠিক আছে, রিপ্লাই করে দাও একটা ঠিক কিছু, আছে, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। হুম, হ্যাঁ ওই যাদেরটা দেখা হয়নি তারা ওইটা সিলেক্ট করে ওর উপরে রিপ্লাই করে দাও কিছু, আমি দেখে দেবো। ঠিক যাদেরটা আছে। দেখা হয়নি সবাইকেই বলছি, হ্যাঁ। আচ্ছা, আজকে জিএস পেপার 2, এই সরি জিএস পেপারের ডে 2 ক্লাস শুরু হচ্ছে। প্রথমে আজকে আমরা একটা গভর্নমেন্ট স্কিম নিয়ে আলোচনা করব, আয়ুষ্মান ভারত। খুবই হট টপিক এবং আসার চান্স কিন্তু প্রচুর। আয়ুষ্মান ভারত, হুম, আচ্ছা, এটা একটা গভর্নমেন্ট স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত ইজ আ ফ্ল্যাগশিপ হেলথ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2018-তে, যেটা হচ্ছে লঞ্চ হয়, aimed at providing accessible, affordable and quality healthcare to vulnerable population in the country, ঠিক আছে। তাহলে দেশের যে যারা হচ্ছে প্রয়োজনীয়, যাদের প্রয়োজন, সেই মানুষগুলোকে হেলথ কেয়ার ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, যার মূল উদ্দেশ্য, যেটা 2018 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করে,
দ্য স্কিম ইজ আ সিগনিফিকেন্ট ইনিশিয়েটিভ ফর দ্য হেলথ কেয়ার সেক্টর। ঠিক আছে, তো হেলথ কেয়ার সেক্টরে এটা একটা খুব সিগনিফিকেন্ট, একটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ অ্যান্ড হ্যাজ টু মেন কম্পোনেন্টস। এই আয়ুষ্মান ভারতের দুটো মূল কম্পোনেন্ট বা দুটো মূল বিষয় আছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, PMJAY, যার শর্টে বলা হয় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। শর্ট এই যে অ্যাব্রিভিয়েশন গুলো মনে রাখবে, এগুলো কিন্তু আসতে পারে 2 নম্বরে। which focuses on providing health coverage for economically disadvantaged families. তোমরা যখন নোট করবে এই কি নোট গুলো লিখবে, কি কি ওয়ার্ডস গুলো, তাদের জন্য এটা নিয়ে আসা হয়েছে। ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ ফ্যামিলি যারা আছে তাদের জন্য এই একটা হেলথ কভারেজ আনা হয়েছে, সেটারই নাম হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। সেটা কি কি দেওয়া হবে? 5 লাখ পার ফ্যামিলি পার ইয়ার, প্রত্যেক ফ্যামিলি পিছু বছরে 5 লাখ টাকা করে দেওয়া হবে এই স্কিমে। প্রাইমারিলি টার্গেটস লো ইনকাম ফ্যামিলিজ। কাদেরকে দেওয়া হবে? যারা লো ইনকাম ফ্যামিলি আছে। কারা লো ইনকাম সেটা কে ঠিক করবে? SECC, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 সালে যেটা হয়েছিল, সেই ডেটাবেস থেকে ডিটারমাইন করা হবে যে কারা লো ইনকাম ফ্যামিলির মধ্যে পড়ছে, তাদের জন্য এই স্কিমটা চালু হয়। অ্যাপ্রক্সিমেটলি 10 কোটি ফ্যামিলিজ or about 50 crore individuals are covered under this scheme. তাহলে এই যে লো ইনকাম গ্রুপের মধ্যে 2011 SECC রিপোর্ট অনুযায়ী বা ডেটাবেস অনুযায়ী, মানে 2011 সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস অনুযায়ী 10 কোটি ফ্যামিলি আছে ভারতে যারা হচ্ছে লো ইনকাম গ্রুপের মধ্যে পড়ছে। এবার প্রত্যেক ফ্যামিলিতে মেম্বার যদি ধরি, কতজন মেম্বার এই স্কিমের আয়তায় পড়ছে, সেটা হচ্ছে 50 কোটি। 50 কোটি মানুষ ভারতের, 10 কোটি ফ্যামিলি, যদি অ্যাভারেজ 5 জন করে মেম্বার থাকে তাহলে 50 কোটি মানুষ হচ্ছে এই স্কিমের আয়তায় আসছে। কি কি দেওয়া হয়? ক্যাশলেস অ্যান্ড পেপারলেস ট্রিটমেন্ট অ্যাট এমপ্যানেলড পাবলিক অ্যান্ড প্রাইভেট হসপিটাল। এই স্কিমটার মধ্যে কিছু প্রাইভেট হসপিটাল আছে এনলিস্টেড, কিছু গভর্নমেন্ট হসপিটাল আছে বা পাবলিক হসপিটাল আছে, দুটোই আছে। এবং এই যে ট্রিটমেন্টটা হবে এটা হচ্ছে পেপারলেস, সবকিছু ডিজিটালি থাকবে তোমার কাছে, এবং ক্যাশলেস, মানে তুমি কাউকে যদি এই স্কিমে ফ্যামিলি মেম্বারকে ভর্তি করো হসপিটালে, তাহলে তোমাকে কোনো ক্যাশ দিতে হবে না। 5 লাখ অবধি তোমাকে কোনো ক্যাশ দিতে হবে না। পাঁচ লাখ টাকা অবধি কোনো ক্যাশ প্রয়োজন নেই। ঠিক আছে, ক্যাশলেস স্কিম, যেটা গভর্নমেন্টই পে করবে তোমার হয়ে। 1300 মেডিকেল প্রসিডিওরস আছে এর মধ্যে, মানে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট কি কি করা যাবে সেরকম 1300টা ট্রিটমেন্টের কথা বলা আছে, ইনক্লুডিং ট্রিটমেন্ট ফর সিরিয়াস ইলনেস সাচ আস ক্যান্সার, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ এক্সেট্রা, ইত্যাদি ইত্যাদি ট্রিটমেন্টগুলো এর মধ্যে আছে। এরকম 1300টা ট্রিটমেন্ট এই স্কিমের মধ্যে আছে, ঠিক আছে, ইনক্লুডেড। তাহলে আমি কি কি পয়েন্ট জানলাম, যদি আমি সাম আপ করি, 5 লাখ দেওয়া হবে পার ফ্যামিলি পিছু। কারা পাবে? যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন, এমন 50 কোটি মানুষ ভারতের। আর হচ্ছে কি এই ট্রিটমেন্টটা ক্যাশলেস হবে এবং পেপারলেস হবে। 4 নম্বর পাচ্ছি কি, এখানে 1300টা রোগ এখানে কভার্ড আছে এই স্কিমের মধ্যে। ঠিক আছে, এইগুলোই কিওয়ার্ডস, এগুলোই তোমরা পয়েন্ট করে করে রাখবে। এত লেখা, এটা তো থাকছে, পিডিএফটা তো থাকছে, তোমরা যেটা হাতে নোট করবে, নোটস বানাবে খাতায়, সেগুলো কিন্তু এই জাস্ট কিওয়ার্ডস গুলো লিখে রাখবে। নোটস পড়তে যেন পরে গিয়ে এত লিখলে কি হবে, মনোটোনাস হয়ে যাবে, পড়াটা পড়তে ভালো লাগবে না, বা যখন অল্প সময়ের মধ্যে রিভাইজ করবে তখন চাপ হয়ে যাবে। সেই জন্য তোমরা যে খাতাতে নোটবুকে নোটস বানাবে, সেখানে তুমি জাস্ট এই যে আয়ুষ্মান ভারত বলে লিখলে, এর আন্ডারে এরকম ভাবে দুটো করবে, একটা হচ্ছে PMJAY, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আর একটা যেটা পড়াবো সেটা লিখে, এবার এর মধ্যে কি কি কভার্ড বলে এবার পয়েন্ট করলে যে প্রাইভেট প্লাস পাবলিক হসপিটাল আছে, 1300টা রোগ এখানে কভার্ড আছে, 5 লাখ টাকা পার ইয়ার, এই যেমন ভাবে লেখা লিখে দিলাম, ঠিক এইভাবে কিওয়ার্ডস গুলো লিখে রাখবে। ওকে, এবার 2 নাম্বার কি আছে? হেলথ
অ্যান্ড ওয়েলনেস সেন্টার, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। তাহলে আয়ুষ্মান ভারতের মধ্যে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে PMJAY আর একটা হচ্ছে HWCS, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। এটা কি বলছে? এইমস টু প্রোভাইড প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস অ্যাট দ্য গ্রাসরুট লেভেল, একদম নিচের লেভেলে পঞ্চায়েত অবধি, ঠিক আছে? এখানে প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস দেওয়া হবে, which is intended to improve the overall accessibility and availability of healthcare services across India, যাতে সারা পুরো ইন্ডিয়া জুড়ে সবাই একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে সবাই যেন হেলথ কেয়ার ফ্যাসিলিটি পায়, সেটাও এই স্কিমের একটা টার্গেট। ইউনিভার্সাল হেলথ কভারেজ, প্রোভাইডিং অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার টু রুরাল অ্যান্ড রিমোট পপুলেশন, যারা একেবারে পাহাড়ে থাকে, পাহাড়ের একদম দুর্গম এলাকাতে থাকে বা জঙ্গলের একদম দুর্গম এলাকাতে থাকে, তারাও যাতে হেলথ কেয়ার ফ্যাসিলিটি পায়, এটাও কিন্তু এই HWC এর টার্গেট। প্রিভেন্টিভ কেয়ার, কোনো একটা রোগ হওয়ার আগের থেকে সেই রোগ সম্পর্কে সচেতনতা মানুষের মধ্যে সৃষ্টি করবে এই স্কিমের আন্ডারে যারা এমপ্লয়ি আছে তারা, যাতে মানুষ আগের থেকে রোগ সম্বন্ধে সচেতন হয়ে গিয়ে সেই রোগটা ছড়ানো বা রোগটা হওয়া থেকে নিজেকে মুক্ত করতে পারে। মানে ভালো সুস্থভাবে কিভাবে থাকা যাবে, এই যে জল জমতে দেওয়া যাবে না এলাকায় যাতে ডেঙ্গু হবে, এই জিনিসগুলো এই রোগের মধ্যে এই স্কিমের মধ্যে আনা হয়েছে। প্রমোটিং ওয়েলনেস অ্যান্ড প্রিভেন্টিং ডিজিজ থ্রু রেগুলার হেলথ চেক আপ, স্ক্রিনিং অ্যান্ড ইমিউনাইজেশন, বিভিন্ন রকম ইনজেকশন দিয়ে আগের থেকে যাতে ইমিউনাইজ করা যায় মানুষকে, ঠিক আছে, সেই রোগের হাত থেকে মুক্ত করা যায়। সার্ভিসেস প্রোভাইডেড, কি কি সার্ভিসেস দিস সেন্টার, এরকম সেন্টার বানিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে এই স্কিমের যেখানে যেখানে চালু আছে যেসব রাজ্যে বা ইউনিয়ন টেরিটরি, সেখানে এরকম হেলথ কেয়ার সেন্টার তৈরি করেছে যেগুলো প্রোভাইড আ ওয়াইড রেঞ্জ অফ সার্ভিসেস সাচ অ্যাজ ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিসেস, ঠিক আছে, মাতৃকালীন এবং বাচ্চার হেলথ যাতে ভালো থাকে সেই জন্য, বা মায়ের হেলথ যাতে ভালো থাকে সেই জন্য বিভিন্ন রকম সার্ভিস তারা প্রোভাইড করবে। ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে মানুষকে অ্যাওয়ার্ড করবে, যে ফ্যামিলিতে মেম্বার কতজন, কটা বাচ্চা নেওয়া উচিত, কটা মায়ের মানে মায়ের জন্য কোন মায়ের জন্য কতগুলো বাচ্চা নেওয়া ঠিক, সেইগুলো বোঝাবে। ইমিউনাইজেশন মানে হচ্ছে বিভিন্ন রকম ইনজেকশন দিয়ে মানুষকে বিভিন্ন রোগের হাত থেকে আগে থেকে প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলবে। নন কমিউনিকেবল ডিজিজ ম্যানেজমেন্ট, যেগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ মানে যেগুলো ছড়ায় না সহজে, সেই ডিজিজগুলোকে কিভাবে ম্যানেজ করা যাবে। মেন্টাল হেলথ সার্ভিস, মানুষের যে অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল প্লাস মেন্টাল দুটোই হেলথ সার্ভিস এই স্কিমের মাধ্যমে প্রোভাইড করা হবে, ঠিক আছে। এর বেনিফিট কি কি হতে চলেছে? ফিনান্সিয়াল প্রোটেকশন, মানুষের যে পকেট থেকে খরচা হয়, আউট অফ পকেট এক্সপেন্ডিচার মানে পকেট থেকে আমাদের যে খরচা করতে হয় হেলথ কেয়ারের জন্য সেটা কমাবে, তাহলে এটা ফিনান্সিয়াল বেনিফিট আমাদের জন্য বা দেশের মানুষের জন্য, ঠিক আছে। এনহ্যান্স অ্যাক্সেস কোয়ালিটি হেলথ কেয়ার, আর যেহেতু এই রিমোট একদম রুরাল এলাকাতেও এটা হচ্ছে এই স্কিমটার মাধ্যমে হেলথ কেয়ার দেওয়া হচ্ছে, ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, সেই জন্য এটা কি বলছে, দেশে কোয়ালিটি হেলথ কেয়ার আরো বর্ধিত করবে, ভালো করবে। Improve health outcomes. Focus on preventive and primary healthcare will lead to a healthier population in a long term. তাহলে যেহেতু আগে থেকে এটা কি করছে, প্রিভেন্টিভ স্টেপস নিচ্ছে বিভিন্ন যাতে কোনো রোগ না হয়, মানুষকে অ্যাওয়ার করছে, সেই জন্য কি হচ্ছে ওভারঅল পপুলেশনের হেলদিয়ার পপুলেশন গড়ে তুলবে ভারতবর্ষের পপুলেশন। এমপ্যানেলমেন্ট অফ হসপিটালস, বোথ প্রাইভেট আর পাবলিক দুটো হসপিটালই এখানে এমপ্যানেলড আছে, সেই জন্য মানুষ কিন্তু ব্রডার অ্যাক্সেস পাবে টু মেডিকেল কেয়ার। প্রাইভেট হসপিটালেও যেতে পারো বা গভর্নমেন্ট হসপিটালেও যেতে পারো, এর মাধ্যমে মানুষ কি হেলথ কেয়ার ফ্যাসিলিটিসের ব্রডার একটা অ্যাক্সেস পাবে এই স্কিমের মাধ্যমে। এইবার চ্যালেঞ্জেস অ্যান্ড ক্রিটিসিজম, সবার শেষে যেটা আলোচনা না করলেই নয়, এটা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গভর্নমেন্টকে এবং এর কি কি ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছে। Awareness and accessibility. There have been challenges in ensuring that a eligible population are aware of the scheme and can access benefits, particularly in remote areas. রিমোট এরিয়াতে একদম যেগুলো প্রত্যন্ত এলাকা সেই এলাকাগুলোতে এখনো পর্যন্ত অ্যাওয়ারনেস এর অভাব আছে মানুষের মধ্যে, সেই জন্য মানুষ এই স্কিমের আয়তায় আসছে না। কোয়ালিটি হেলথ কেয়ার, while the scheme promises cashless treatment, concern about the quality of care in certain empaneled private hospital have been raised. বলছে যে যেহেতু ক্যাশলেস ট্রিটমেন্ট, তার মানে কি তুমি ট্রিটমেন্ট নিলে, ইনি একটা ব্যক্তি ইনি ট্রিটমেন্ট নিল একটা প্রাইভেট হসপিটালে, একটা হসপিটালে গেলেন, গিয়ে ট্রিটমেন্ট নিলেন, নিয়ে দেখা যাচ্ছে তার বিল হলো 2 লাখ টাকা, সেই ট্রিটমেন্ট থেকে সে 2 লাখ টাকা তার খরচা হলো সেই ট্রিটমেন্ট করতে। এই 2 লাখ টাকাটা গভর্নমেন্ট হচ্ছে পে করবে কাকে, এই ব্যক্তিকে না কিন্তু
কাকে পে করবে? গভর্নমেন্ট পে করবে এই হসপিটালটাকে। আর গভর্নমেন্টের পে মানে তোমরা সবাই জানো যে হসপিটালকে কিন্তু সেই পেমেন্টটা পাওয়ার জন্য ওয়েট করতে হবে। সেই জন্য দেখা যাচ্ছে কোনো একটা প্রাইভেট হসপিটালে গিয়ে সে যদি চিকিৎসাটা করে, সেই হসপিটাল কিন্তু এই স্কিমে চিকিৎসা করতে তারা ভালোভাবে চিকিৎসাটা করছে না। কারণ দেখছে যে এটা আয়ুষ্মান ভারতের আন্ডারে এসছে, এ টাকা পেতে আমাদের অনেক দেরি হবে গভর্নমেন্টের কাছ থেকে বা অনেক কনসেশন রেটে করতে হবে। সেহেতু গভর্নমেন্ট গুলো এখানে বলছে প্রাইভেট এমপ্যানেল হসপিটাল গুলো কোয়ালিটি চিকিৎসা কিন্তু এখানে করছে না। কোয়ালিটি কেয়ার যেটা, যেটা এমনি একজন যে পয়সা দিয়ে আহ, চিকিৎসা করছে তার কোয়ালিটি কেয়ার করছে, কিন্তু এই স্কিমের আন্ডারে যারা চিকিৎসা করছে তাদেরকে কোয়ালিটি কেয়ার করছে না। এরকম সমালোচনাও আছে, এটা একটা চ্যালেঞ্জ। Infrastructure issues. The success of the scheme heavily depends on the infrastructure and availability of medical personnel in remote regions where the healthcare system is already strained. কোনো একটা অঞ্চল, রিমোট এলাকা, প্রত্যন্ত এলাকা, সেখানে হেলথ কেয়ার সিস্টেম এখনই অলরেডি দুর্বল। আমরা দেখতে পাচ্ছি অনেক শহরেও হেলথ কেয়ার সিস্টেম খুব বাজে এখনো ভারতবর্ষে। যার জন্য সুপ্রিম কোর্টকে বিভিন্ন যে হেলথ সেন্টার গুলো আছে বা বিভিন্ন হসপিটালস গুলো আছে তাদের কেমন ভাবে, সেখানকার এমপ্লয়ীদের কেমন ভাবে কি কি করতে হবে সেগুলো গভর্নমেন্টকে ডাইরেকশন দিচ্ছে সুপ্রিম কোর্ট, গাইডলাইন ঠিক করে দিতে হচ্ছে। তাহলে রিমোট এরিয়াতে যেসব হসপিটাল বা হেলথ কেয়ার সেন্টার আছে তাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কিন্তু আরো প্রচুর ইস্যু আছে। সেই জন্য রিমোট এরিয়াগুলোতে এটা একটা প্রবলেম, ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম। যাই হোক, এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা সমালোচনা আছে। ডেসপাইট দিস চ্যালেঞ্জেস, এগুলো হচ্ছে লাস্ট একটা কনক্লুশন। এই এতগুলো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আয়ুষ্মান ভারত রিমেন্স ওয়ান অফ দ্য লার্জেস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম ইন দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর সবচেয়ে বড়, মানে বড় বড় যে হেলথ ইন্স্যুরেন্স স্কিম আছে তার মধ্যে একটা। উইথ দ্য গোল অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়াস হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড ইনশিওরিং দ্যাট দ্য মোস্ট ভালনারেবল পপুলেশন রিসিভ দ্য কেয়ার দে নিড। এবং এইটা এনশিওর করতে চাইছে এই স্কিমটা যে একেবারে ভালনারেবল সেকশন যারা আছে সোসাইটির তারাও যাতে কেয়ার পায়, হেলথ কেয়ার পায়, এবং তারা তাদের দরকারে যেন সরকারের এই যে স্কিমের মাধ্যমে তাদের চিকিৎসাটা পায়, সেটা এই স্কিমটা অ্যাসিওর করছে। ঠিক আছে, এতগুলো এর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও। ঠিক আছে, এটা একটা ওভারঅল আয়ুষ্মান ভারত নিয়ে আলোচনা হলো। আয়ুষ্মান ভারত স্কিমটা বোধহয় মিসেলিনিয়াসে রিসেন্টলি এসছিল কি কোনো পেপারে, যখন পেপার নিয়ে আলোচনা করছিল? 21 এসেছিল স্যার, 21 নেই, 2019 সালে, 2019 সালের মেন্সে এসছিল, যেটা 21-এ হয়, তাই তো? হ্যাঁ স্যার। 2019 সালের মিসেলিনিয়াস মেন্সে এসছিল, 2021 সালে যেটা হয়েছিল। ঠিক আছে, আয়ুষ্মান ভারতটা। ঠিক আছে, যাই হোক, কারা এলিজিবল এখানে বলছে? আয়ুষ্মান ভারত ইজ ইন্টেন্ডেড ফর ইকোনমিক্যালি, আগেই পড়েছি, যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ফ্যামিলিজ হু আর আইডেন্টিফাইড বাই দ্য SECC, মানে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 ডেটা অনুযায়ী যারা ব্যাকওয়ার্ড সেকশন ইকোনমিক্যালি তারাই পাবে। তাই স্কিম কভার্স অ্যাপ্রক্সিমেটলি, এগুলো আগে আলোচনা করেছি, 10 করোড় ফ্যামিলি, 50 কোটি মানুষকে এর আয়তায় আনতে পেরেছে। এবার ডেটাবেস অনুযায়ী দ্য গভর্নমেন্ট ইউজেস ডেটা ফর SECC 2011 টু আইডেন্টিফাই দ্য ফ্যামিলিজ এলিজিবল ফর দিস স্কিম। ফ্যামিলিজ আর সিলেক্টেড বেসড অন, কিসের বেসে? ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড তারা, সেটা গভর্নমেন্ট ঠিক করেছে, বিভিন্ন প্যারামিটার্স আছে তার জন্য যে কাদেরকে বলবে। ইনকাম লেভেল দেখা হয়, দ্যাট ইজ ফ্যামিলি উইথ অ্যানুয়াল ইনকাম বিলো আ সার্টেন থ্রেশহোল্ড, একটা নির্দিষ্ট ইয়ে ঠিক করে দিয়েছে গভর্নমেন্ট যে এত নিচে যাদের ইনকাম, অ্যানুয়াল ইনকাম যে ফ্যামিলিগুলো, সেগুলো এই আয়তায় আসবে। অকুপেশন, ফ্যামিলিজ উইথ ওয়ার্কার্স ইন দ্য আনঅর্গানাইজ সেক্টর, যারা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে তাদের ফ্যামিলিগুলোই পাবে। সোশ্যাল ক্যাটেগরি, SC ST OBC মাইনরিটিস, এরা আগে পাবে এই স্কিমগুলো। লিভিং কন্ডিশন, ফ্যামিলিজ লিভিং ইন কাঁচা হাউস, যারা কাঁচা বাড়িতে বাস করে, অর উইথাউট অ্যাক্সেস টু সার্টেন বেসিক অ্যামিনিটিস লাইক ইলেকট্রিসিটি, ওয়াটার এক্সেট্রা, বা টু হুইলার নেই কারোর বাড়িতে বা ফোর হুইলার নেই, তারাই কিন্তু এই স্কিমের আওতায় আসবে। ঠিক আছে, যাই হোক, রিসেন্টলি এই একটা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে এটা অ্যাড করে দিতে হবে, যে কোনো এই স্কিম নিয়ে, যে কোনো স্কিম বা যে কোনো ঘটনা নিয়ে রিসেন্ট যে ডেভেলপমেন্ট গুলো হতে থাকবে সেগুলো তোমরা কিন্তু তোমাদের নোটসে অ্যাড করে নেবে। কোনো একটা টপিক যখন আমরা পড়ছি, সেটা তো একটা চলমান, একটা বহমান একটা ইস্যু নিয়ে পড়ছি, সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টাইমে একটা ইয়ে চলে আসে, মানে কিছু আপডেট চলে আসে। সেই আপডেট গুলো কিন্তু তোমাদেরকে খাতার মধ্যে, যেখানে তোমরা নোটস করছো, সেই জন্য নোটস যেখানে করবে সেখানে কিন্তু দু একটা পৃষ্ঠা ফাঁকা দিয়ে রাখবে কোনো একটা বিষয় যখন নোটস বানাবে, কারণ রিসেন্ট কিছু আপডেট হলে সেখানে লিখে নিতে পারবে। ঠিক আছে,
যাই হোক, এটা রিসেন্টলি হয়েছে। দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভড আ মেজর এক্সপ্যানশন অফ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার একটা এক্সপ্যানশন করেছে সেপ্টেম্বর 2024-এ, 11ই সেপ্টেম্বর 2024 সালে। আন্ডার দিস ডিসিশন অল সিনিয়র সিটিজেন্স এজেড 70 ইয়ার্স, দেশের সব সিনিয়র সিটিজেন যাদের বয়স 70 বা তার উপরে উইল গেট হেলথ কভারেজ ইরেসপেক্টিভ অফ এজ দেয়ার ইনকাম। তাহলে যাদের বয়স 70 বছরের বেশি তারা যাই ইনকাম করুক, আমরা দেখেছিলাম যে একটা নির্দিষ্ট ইনকাম ঠিক করে দিয়েছিল, এত নিচে ইনকাম হলে তবেই পাবে। কিন্তু এই 2024 সালে সেপ্টেম্বর মাসে গভর্নমেন্ট কি করেছে, যারা 70 বছর বয়স তারা সবাই পাবে, তাদের ইনকামটা এখানে দেখা হবে না। ঠিক আছে, যে কত ইনকাম সে করছে, কত পেনশন পাচ্ছে সেটা দেখা হবে না। দিস এক্সটেনশন উইল বেনিফিট অ্যারাউন্ড 4.5 crore ফ্যামিলিজ। এই যে এক্সটেনশনের পরে আরো 4.5 কোটি ফ্যামিলি ইনক্লুডিং 6 crore সিনিয়র সিটিজেন, যার মধ্যে 6 কোটি সিনিয়র সিটিজেন আছে ভারতবর্ষে, 70 মানুষ। ঠিক আছে, বাই প্রোভাইডিং ফ্রি হেলথ ইন্স্যুরেন্স কভার আপ টু 5 লাখ পার ফ্যামিলি। তাহলে তারা 5 লাখ করে এই যে স্কিমের আয়তায় চলে আসছে, 5 লাখ করে পার ফ্যামিলি পিছু তারা এই টাকাটা চিকিৎসার জন্য পাবে। এখানে ইনকামটা দেখা হবে না, তার ইনকাম কত। উইথ দিস অ্যাপ্রুভাল এভরি সিনিয়র সিটিজেন অফ দিস এজ গ্রুপ, যাদের বয়স 70, উইল বি able to access the benefits of this scheme irrespective of their socio-economic background or status। তাহলে তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যাই হোক, ভীষণ বড় লোক হলেও তারা কিন্তু যদি 70 বছরের ঊর্ধ্বে বয়স হয় তাহলে তারা সবাই এই স্কিমের আয়তায় চলে এলো। ঠিক আছে, কারণ ওল্ড এজে ইনকামটা কি হয়, ইনকাম থাকলেও অনেক রকম কেয়ার মানুষ পায় না। ভারতবর্ষে বা যে কোনো দেশেই ওল্ড এজ একটা বিশাল বড় সমস্যা। ঠিক আছে, সেই জন্য কি করা হচ্ছে যে এই যে সেপ্টেম্বর মাসে 2024 সালে 70-এর উপরে যা মানুষ আছে, সিনিয়র সিটিজেন আছে, তাদেরকে সবাইকে এই স্কিমের আয়তায় আনা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু লেখার মধ্যে লিখতে হবে, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, নিউ ডেভেলপমেন্ট কি হলো এই যে এটা করার জন্য, যে নতুন ইনক্লুশনটা করলো, এর ফলে কি কি হয়েছে। নিউ সেপারেট কার্ড দেওয়া হবে, যারা সিনিয়র সিটিজেন 70-এর উপরে বয়স তাদেরকে একটা নতুন কার্ড দেওয়া হবে। টপ আপ কভারেজ, সিনিয়র সিটিজেন ইন হাউস হোল্ড অলরেডি কাভার্ড বাই আয়ুষ্মান ভারত will get additional top up cover of 5 lakh per year. This top up will be for them and they will not have to share it with other family members below 70 years of age। মানে ধরো কোনো একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে 5 জন আছে, এই ফ্যামিলিটা অলরেডি আয়ুষ্মান ভারত স্কিমের মধ্যে আছে। তাহলে এই ফ্যামিলির 5 জনের জন্য এক বছরে কত টাকা পাবে, 5 লাখ টাকা পাওয়ার কথা। এই ফ্যামিলির 5 লাখ টাকা পাওয়ার কথা। তো সাপোজ এই ফ্যামিলিতে এই 5 জনের মধ্যে 2 জন আছে যাদের বয়স 70-এর উপরে, বাবা মা ধরো যাদের বয়স 70-এর উপরে, তো তারা তো এই 5 লাখের মধ্যেই পড়ছে, একটা ফ্যামিলি 5 লাখ অব্দিই পাবে। কিন্তু তাদের দুজনের জন্য আরো 2টো কার্ড দেওয়া হবে, তাহলে এক একজন আবার এখানে 5 লাখ টাকা করে এক্সট্রা পাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? যে সিনিয়র সিটিজেন তারা দুজন আলাদা একটা টপ আপ অ্যামাউন্ট পাচ্ছে, টপ আপ কভারেজ, যে এক একজন 5 লাখ টাকা করে পাচ্ছে। ফ্যামিলি তো 5 লাখ পাচ্ছেই, ফ্যামিলির টোটাল ফ্যামিলি পিছু 5 জনের জন্য 1 লাখ করে ধরো বরাদ্দ, যদি অ্যাভারেজ ধরি। প্লাস এই যে 2টো কার্ড দেওয়া হলো, 2টো সিনিয়র সিটিজেন যেহেতু আছে বাড়িতে, তারা আবার ইন্ডিভিজুয়ালি 5 লাখ টাকা করে কভারেজ পেতে পারে। ঠিক আছে, এই নতুন নিয়মটা চালু করার জন্য। ফ্যামিলি কভারেজ, সিনিয়র সিটিজেন হু আর নট পার্ট অফ এক্সিস্টিং, যারা আয়ুষ্মান ভারতের যে ফ্যামিলি আয়ুষ্মান ভারতের মধ্যে কভার্ড নেই, সেই ফ্যামিলিতে দেখা যাচ্ছে 5 জনের মধ্যে 2 জন সিনিয়র সিটিজেন, তাহলে এই 2 জন কিন্তু পাবে। এই ফ্যামিলিটা আয়ুষ্মান ভারতের আয়তা পড়ছিল না, দেখা যাচ্ছে তাদের ইনকাম অনেক বেশি বা কিছু পাকা বাড়িতে থাকে সেই জন্য পাচ্ছিল না। কিন্তু 2 জন সিনিয়র সিটিজেন যেহেতু আছে 70-এর উপরে বয়স, তারা কিন্তু আয়ুষ্মান ভারতের ফ্যাসিলিটিটা পাবে 5 লাখ 5 লাখ। Choice of scheme, senior citizens who are already benefiting from other public health insurance scheme like central government health scheme, ex-serviceman contributory health scheme or Ayushman Central Armed Police Force health scheme have the option of continuing with their current scheme, ঠিক আছে, or go for আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। মানে যারা ধরো অলরেডি এক্স সার্ভিসম্যান আছে,
তাহলে সে তো একটা হেলথ স্কিমের আন্ডারে আছে। তখন তাদেরকে অপশন দেওয়া হবে আপনি কোন হেলথ স্কিমটা নিতে চান, যেটা আপনার চাকরি করতেন সেই সূত্রে যেটা পেয়েছেন সেটা, নাকি এই আয়ুষ্মান ভারতের নতুন যে সংযোজন হলো সেটা। সেই দুটো অপশন পাবে, যে কোনো একটা অপশন তাকে চুজ করতে হবে। এলিজিবিলিটি উইথ প্রাইভেট ইন্স্যুরেন্স, সিনিয়র সিটিজেন কভার্ড আন্ডার প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স পলিসি or employees state insurance scheme are also eligible to avail আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তাহলে কোনো একজন ব্যক্তি যে হয়তো যারা হয়তো প্রাইভেট মেডিক্লেম আছে প্রাইভেট কোম্পানির, বা কোনো একজন ব্যক্তি হয়তো তার সে হয়তো ধরো আমাদের WBHS আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আছে, সেন্টার রাজ্য সরকারে চাকরি করতো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, তার WBHS আছে, তখনও তাকে অপশন দেওয়া হবে আপনি কোনটা চুজ করতে চান যখন চিকিৎসা হবে, যে আয়ুষ্মান ভারত নেবেন নাকি এই হেলথ স্কিমটা নেবেন, বা যে প্রাইভেট হেলথ স্কিমটা আছে সেটা নেবেন, সেই অপশনটা সে পাবে। ঠিক আছে, ক্লিয়ার? এই নতুন চেঞ্জেস গুলো আনা হয়েছে। ওকে, এবার যেহেতু এটা একবার এসছে পরীক্ষায়, সেই জন্য এর সাথে সাথে স্বাস্থ্যসাথীটা আর রাজ্য সরকারের স্কিমগুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের এই পরীক্ষার জন্য, কারণ রাজ্য সরকারের পরীক্ষা এবং রাজ্য সরকারের স্কিম থেকে কিন্তু আসে। ঠিক আছে, স্বাস্থ্যসাথী নিয়ে আমরা জানবো। স্বাস্থ্যসাথী is a health insurance scheme launched by Government of West Bengal aimed at providing financial support for healthcare services to the people of the West Bengal. তো ওয়েস্ট বেঙ্গল লোকদের হেলথ কেয়ার সাপোর্ট দেওয়ার জন্য, সেম অ্যাজ আয়ুষ্মান ভারত যেটা ইন্ডিয়ার মানুষদেরকে দেওয়ার জন্য, এটা রাজ্য সরকারের একটা স্কিম স্বাস্থ্যসাথী। ইট ইজ আ স্টেট লেভেল ইনিশিয়েটিভ সিমিলার টু দ্য আয়ুষ্মান ভারত স্কিম। আয়ুষ্মান ভারতের মতোই, বাট এটা স্টেট লেভেল, শুধুমাত্র রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, বাট স্পেসিফিক্যালি ডিজাইন টু অ্যাড্রেস দ্য হেলথ কেয়ার নিডস অফ পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, কি ফিচার্স কি আছে? দিস স্কিম প্রোভাইডস সেম ক্যাশলেস হেলথ ইন্স্যুরেন্স টু দ্য ফ্যামিলিজ ইন ওয়েস্ট বেঙ্গল। ক্যাশলেস ট্রিটমেন্ট করা হয় এই স্কিমের আন্ডারে। বেনিফিশিয়ারিজ ক্যান অ্যাভেল দেমসেলভস আপ টু 5 লাখ পার ইয়ার, সেম for secondary and tertiary healthcare treatment including surgeries, hospitalization and treatment for critical disease, এসবের জন্য পার ইয়ার 5 লাখ টাকা করে বেনিফিশিয়ারিরা পাবে। ঠিক আছে, দ্য স্কিম এলিজিবিলিটি কি আছে, কারা পাবে? টার্গেটস ফ্যামিলি বিলো পভার্টি লেভেল, মানে বিপিএল ফ্যামিলিতে যারা বিলং করছে তারাই পাবে, অ্যান্ড ইনক্লুডস ফ্যামিলিজ হু মিট স্পেসিফিক সোশিও ইকোনমিক ক্রাইটেরিয়া, এবং এমন কিছু ফ্যামিলি পাবে যাদের কিছু সোশিও ইকোনমিক ক্রাইটেরিয়া খারাপ আছে, তারা সেটা রাজ্য সরকার ঠিক করবে কারা পাবে। All families in the state, including those living in rural and urban areas, are eligible to register under this scheme. সকল ফ্যামিলি যারা আরবান বা রুরাল এরিয়াতে আছে তারা সবাই এই স্কিমে নিজেদেরকে রেজিস্টার করতে পারবে। কি কি কভার করছে? দিস স্কিম কভার্স মোর দ্যান 1000 মেডিকেল প্রসিডিওর। আচ্ছা, আয়ুষ্মান ভারতে কত ছিল দেখি, মনে আছে কজনের? কতগুলো 1300 more than 1300 ছিল, তাই তো, মোর দ্যান 1300। আর এটা হচ্ছে 1000 মেডিকেল প্রসিডিওর এর মধ্যে আছে, সার্জারি থাকতে পারে, বিভিন্ন ট্রিটমেন্ট থাকতে পারে, ক্যান্সার, ডায়ালিসিস ইত্যাদি ইত্যাদি। নো প্রিমিয়াম, আমাদেরকে কোনো টাকা দিতে হয় না এর জন্য, যেমন প্রাইভেট হেলথ স্কিম বা হেলথ ইন্স্যুরেন্স থাকলে আমাদেরকে টাকা দিতে হয়, একটা প্রিমিয়াম দিতে হয়, এখানে কোনো টাকা দিতে হয় না। আনলাইক মেনি আদার হেলথ কেয়ার ইন্স্যুরেন্স scheme, স্বাস্থ্যসাথী does not require the beneficiaries to pay any premium. It is entirely government funded. Beneficiary enrollment, beneficiaries are enrolled through a smart card, একটা স্মার্ট কার্ড দেওয়া হয় issued under this scheme, which helps them access healthcare services without any financial burden. কোনো রকম পয়সা খরচা করতে হয় না, বেনিফিশিয়ারিদেরকে একটা স্মার্ট কার্ড দেওয়া হয়, তার মাধ্যমে এই ফ্যাসিলিটিস তারা পেয়ে থাকে। Focuses on critical health needs. স্বাস্থ্যসাথী focuses particularly on critical and high cost medical treatment that might otherwise lead to significant financial strain for families, especially in case of life threatening illness. লাইফ থ্রেটনিং ইলনেসের ক্ষেত্রে এটা বেশি ফোকাস করছে। Expansion, over time the West Bengal government has aimed to increase the number of hospitals and healthcare facilities covered under the scheme, expanding the program reach. গভর্নমেন্ট চেষ্টা করছে এটাকে আরো বাড়ানোর, ঠিক আছে, আরো বেশি হসপিটালকে এর আয়তায় আনার এবং এই স্কিমটাকে আরো বাড়ানোর।
অ্যাচিভমেন্ট আর কি কি অলরেডি অ্যাচিভ করেছে এই স্কিম। ওয়াইড স্প্রেড এনরোলমেন্ট হয়েছে। মেনি ফ্যামিলিজ ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাভ বিন এনরোলড ইন দ্য স্বাস্থ্য সাথী স্কিম ইনক্রিজিং অ্যাক্সেস টু হেলথ কেয়ার। অনেক ফ্যামিলি এর মধ্যে এনরোলড অলরেডি হয়েছে। রিডিউস ফিনান্সিয়াল বার্ডেন সেম অ্যাজ আয়ুষ্মান ভারত, যে আউট অফ পকেট যে খরচাটা আমাদের হতো মেডিকেলের জন্য, সেই খরচাটা মেডিকেল কেয়ারের জন্য সেটা কমে গেছে। গভর্নমেন্ট এই বার্ডেনটা নিয়ে নিয়েছে। স্ট্রেনথেন হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার, এবং দ্য স্কিম হ্যাজ কন্ট্রিবিউটেড টু স্ট্রেনথেনিং বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য স্টেট। এবং এই স্কিমের মাধ্যমে গভর্নমেন্ট চেষ্টা করছে যে প্রাইভেট এবং পাবলিক হেলথ কেয়ারকে কি করে ইনফ্রাস্ট্রাকচারালি আরো ডেভেলপ করা যায়। চ্যালেঞ্জেস কি কি আছে? While the scheme aims to reach many people, there may still be gaps in awareness, especially in rural areas. অনেক গ্রাম্য অঞ্চলে এই স্কিমের সুফলতা পাওয়া যাচ্ছে না। অনেক মানুষ এই স্কিম সম্পর্কে অ্যাওয়ার নয়। তাই কোয়ালিটি অফ কেয়ার আয়ুষ্মান ভারতেও ছিল। এই যে এই স্কিম নিয়ে তুমি নিজে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেলে, অ্যাপেলোতে গেলে ধরো, গিয়ে তুমি নিজে পয়সা খরচা করে করছো ট্রিটমেন্ট, আর একজন এই স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে গেছে, ঠিক আছে? তো কাকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রাইভেট হসপিটালগুলো? যে নিজের পকেট থেকে পয়সা খরচা করছে, কারণ জানে গভর্নমেন্টের কাছ থেকে পয়সা পেতে তাদের দেরি হবে, অনেক কনসেশন রেটে তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। সেই জন্য এটা একটা চ্যালেঞ্জ। কোয়ালিটি হেলথ কেয়ার মানুষ পাচ্ছে না। স্বাস্থ্য সাথী is an important step in the state of West Bengal towards providing universal health coverage similar to Ayushman Bharat initiative, but with a focus on addressing the unique health challenges and needs of the state. কিন্তু এটা নিয়ে আরো বেশি আহ, আহ, মানে যে চ্যালেঞ্জ গুলো মানুষ ফেস করছে গভর্নমেন্ট এই স্কিমটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে, সেগুলো নিয়ে আরো বেশি চিন্তিত হতে হবে, আরো বেশি ইনিশিয়েটিভ নিতে হবে, যাতে এই স্কিমটাকে আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এইবার যে কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে, যে কম্পারিজন, যেহেতু আয়ুষ্মান ভারত নিয়ে এসছে, স্বাস্থ্যসাথী আসতে পারে ইন্ডিভিজুয়ালি, বা কম্পেয়ার করতে বলতে পারে যে এই দুটো স্কিমের মধ্যে কম্পারিজন, একটা কম্পারেটিভ আলোচনা করো, এরকম আসতে পারে পরীক্ষায়। সেই জন্য আমরা কম্পারেটিভ একটা ডিসকাশন করব। আয়ুষ্মান ভারত and স্বাস্থ্যসাথী আর বোথ হেলথ ইন্স্যুরেন্স স্কিম aimed at improving access to healthcare for vulnerable population in India, but they are different in terms of scope, implementation and target population. ঠিক আছে? তাহলে এই দুটোরই উদ্দেশ্য কি? দুটো স্কিমেরই উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষকে বা রাজ্যের মানুষকে হেলথ কেয়ার ফ্যাসিলিটি দেওয়া, কিন্তু স্কোপের ক্ষেত্রে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এবং টার্গেট পপুলেশনের ক্ষেত্রে, কারা পাবে কারা পাবে না, এক্ষেত্রে কিছু এদের মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে? আয়ুষ্মান ভারত যেটা লঞ্চ হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা 2018 সালে, আর স্বাস্থ্য সাথী যেটা লঞ্চ হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা 2016 সালে। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের মানুষের জন্য, এটা অল ওভার ইন্ডিয়ার মানুষের জন্য। আচ্ছা, এবার আমরা কম্পারেটিভ আলোচনা, পরীক্ষায় দিলেও যদি কম্পারেটিভ আলোচনা দেয়, তোমরা এরকম টেবিল করেই লেখার চেষ্টা করবে। ঠিক আছে? দেখো প্রথমে কি বলছে, লঞ্চ অথরিটি আয়ুষ্মান ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্বাস্থ্যসাথী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। স্কোপ এটা ন্যাশনাল, এটা হচ্ছে স্টেট লেভেল। টার্গেট গ্রুপ কারা? ইকোনমিক্যালি ভালনারেবল ফ্যামিলিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভালনারেবল অ্যান্ড লো ইনকাম ফ্যামিলিজ ইন ওয়েস্ট বেঙ্গল। 5 লাখ টাকা পার ইয়ার, এটাও 5 লাখ টাকা পার ফ্যামিলি পার ইয়ার। ট্রিটমেন্ট টাইপ সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার, মানে হসপিটালাইজেশন আর সার্জারি সবকিছুই আছে, এটাও সেম, হসপিটালাইজেশন সার্জারি সব ক্ষেত্রেই পাবে। এমপ্যানেল হসপিটাল পাবলিকও আছে প্রাইভেটও আছে, এর ক্ষেত্রেও তাই, পাবলিকও আছে প্রাইভেটও আছে। এলিজিবিলিটি এসইসিসি, ফুল ফর্ম কি বলেছিলাম? এসইসিসি, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস। সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস। সোশিও ইকোনমিক 2011। হ্যাঁ ঠিক আছে। সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস অনুযায়ী যারা হচ্ছে বিলো পভার্টি লেভেল, তারাই এই স্কিমটা পায়। আর এটা হচ্ছে স্টেট ঠিক করে, স্টেট থেকে ঠিক করা হয় যে কারা পাবে কারা পাবে না। স্টেট লেভেল আইডেন্টিফিকেশন, লো ইনকাম ফ্যামিলি স্টেট থেকে টার্গেট করে এদেরকে দেওয়া হয়। ইমপ্লিমেন্টেশন সেন্ট্রাল গভর্নমেন্ট উইথ স্টেট পার্টনারশিপ, যে স্টেটে হচ্ছে সেই স্টেটের কিছু কন্ট্রিবিউশন থাকে প্লাস সেন্ট্রালের কন্ট্রিবিউশন থাকে, দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। ঠিক আছে? এটা হচ্ছে স্টেট স্পেসিফিক স্কিম ফান্ডেড বাই স্টেট, এখানে শুধুমাত্র স্টেট গভর্নমেন্টই পে করছে। আর আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে ধরো গুজরাট একটা স্টেট, এখানে কেউ একজন আয়ুষ্মান ভারত স্কিমে আছে, তাহলে যে ফ্যামিলিটা আছে সেখানে কন্ট্রিবিউশন কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের থাকবে, কিছু স্টেট গভর্নমেন্টের থাকবে।
দুটো কন্ট্রিবিউশনে এইটা ইমপ্লিমেন্ট হবে। আর এটা হচ্ছে স্টেট লেভেল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই পুরোটা টাকাটা দেবে। এনরোলমেন্ট আয়ুষ্মান ভারত কার্ড ইস্যুড টু এলিজিবল ফ্যামিলিজ, এখানে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয় এলিজিবল ফ্যামিলিদেরকে। ফান্ডিং ফান্ডেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা ফান্ডেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ঠিক আছে, বলে এবার শুধুমাত্র ছক নয়, কিছু একটা তোমার কনক্লুশনে লিখতে হবে। একটা ইন্ট্রোডাকশন দিলে, ছকটা দিলে, দিয়ে কিছু একটা কনক্লুশন লিখতে হবে। বোথ আয়ুষ্মান ভারত অ্যান্ড স্বাস্থ্যসাথী আর ক্রুশিয়াল হেলথ স্কিম ডিজাইন টু হেল্প ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ পপুলেশন। ঠিক আছে, দুটোই ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ যারা আছে তাদেরকে টার্গেট করছে। হাউএভার আয়ুষ্মান ভারত ইজ আ ন্যাশনাল ইনিশিয়েটিভ উইথ আ ব্রডার স্কোপ, কারণ কি সারা দেশের জন্য, তাহলে এর স্কোপটা অনেক বেশি। while স্বাস্থ্যসাথী is a state level program focused on needs of the West Bengal resident, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্টের জন্য। both scheme offer cashless treatment for secondary and tertiary care, but Ayushman Bharat has a wider geographical reach. তুমি যদি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আজকে চেন্নাইতে চিকিৎসা করাতে যাও, সেক্ষেত্রে কিন্তু তুমি এর বেনিফিট পাবে না, কারণ এটা জিওগ্রাফিক্যাল এরিয়া শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড যদি তোমার থাকে, তুমি ভারতবর্ষের যে প্রান্তেই যাও, তুমি এর ফ্যাসিলিটিস কিন্তু পাবে, অ্যাভেল করতে পারবে, কারণ এর ওয়াইডার জিওগ্রাফিক্যাল রিচ আছে, যেহেতু অল ইন্ডিয়া বেসিস, and is a part of the national effort to provide universal health coverage. While Swasthya Sathi is tailored to meet the needs of the state population only. Okay? এখানে কোনো রকম জাজমেন্টাল কমেন্ট করা যাবে না, মনের মধ্যে যত ইচ্ছা হোক যে এটা কেন ওয়েস্ট বেঙ্গল ইমপ্লিমেন্ট করেনি সেটা নিয়ে কিছু লিখি, কোনো রকম বিতর্কে যাবে না লেখার সময়। ওকে, দেয়ার আর সাম চ্যালেঞ্জেস, ঠিক আছে, বলে এবার এটা লিখতে পারো যে ইফ এনিওয়ান হ্যাজ আয়ুষ্মান ভারত কার্ড, দেন দে ক্যান অ্যাভেল the healthcare facilities all over India, but in case of in case of Swasthya Sathi card, they can access the healthcare facility only in West Bengal, only in the geographical boundary of West Bengal. ওকে, এরকম ভাবে জাস্ট একটা লিখতে পারো, বাট তুমি কিন্তু বিশেষ সমালোচনায় বা কন্ট্রোভার্সির মধ্যে তোমার লেখার মধ্যে যাবে না, এটা সবসময় খেয়াল রাখবে। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বলছিলাম যে যদি এটা 20 মার্কসের কোশ্চেন আসে, সেই ক্ষেত্রে তো 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো যে পয়েন্টগুলো আপনি ব্রিফ করলেন এখানে, তো সেই পয়েন্টগুলো স্যার যদি আমি লিখি, তখন স্যার 250 ওয়ার্ড থেকে 270 ওয়ার্ড চলেই যাচ্ছে। বাট এটা স্যার যদি 150 ওয়ার্ডের মধ্যে লিখতে, তখন কতটা আমাকে ছোট করতে হবে, বা কোন কোন জায়গাগুলোকে আমি অমিট করতে পারি? ওই জন্যই তো আমি লিখতে দিচ্ছি, ঠিক আছে, যে আমি দেখতে চাইছি যে তোমরা কি লিখছো। আমি যে এখানে আমি তোমাদেরকে পড়ানোর জন্য পড়াচ্ছি, আমি কোনো লুপ হোল রাখতে চাইছি না, সেই জন্য আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ স্যার, স্যার এটা বুঝেছি স্যার। আমি বলছি পয়েন্টটা স্যার, আমি বলছি স্যার যদি দুটোর মধ্যে যেহেতু 100 ওয়ার্ডের একটা ডিফারেন্স থাকছে, তো সেই ক্ষেত্রে আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে মেন যেটা ক্রাইটেরিয়া গুলো দেওয়ার সাথে একটা মাঝখানে কনক্লুশন দিয়ে পরে শেষ করে দেওয়াটা বেটার হবে, না ওটাকে 150টাকে 170-80 অব্দিও নিয়ে যাওয়া যাবে? যদি কম্প্যারিজন লিখতে দেয়, এই যে আয়ুষ্মান ভারত আর এর মধ্যে যদি কম্প্যারিজন লিখতে দেয় সাপোজ, ঠিক আছে, তো কম্পেয়ার করে লিখতে বলে, তাহলে তুমি তো একটা ইন্ট্রোডাকশন দিচ্ছ 2 বা 3 লাইনের, 2 লাইনের, যে কবে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে, 2000 কত সালে আয়ুষ্মান ভারত? 2018, ঠিক আছে। আর এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করে স্বাস্থ্য সাথী 2016, ঠিক আছে। তো দুটোরই টার্গেট হচ্ছে যে সেন্ট্রাল এবং স্টেটের মানুষদেরকে, এটার ক্ষেত্রে সেন্ট্রাল আর এটার ক্ষেত্রে হচ্ছে স্টেটের মানুষদেরকে, যারা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড সেকশন, তাদেরকে হেলথ কেয়ার ফ্যাসিলিটি দেওয়া, ঠিক আছে। এটা একটা ইন্ট্রোডাকশনে এইটুকু লিখলে, লিখে এদের মধ্যে স্কোপ ইমপ্লিমেন্টেশন এক্সেট্রা ক্ষেত্রে, ঠিক আছে, তো কিছু ডিফারেন্স আছে, নিচে সেগুলো ছকে বা টেবিলে আলোচনা করা হলো, বলে টেবিলটা দিয়ে দিলে, টেবিলটাতে সুন্দর করে গ্রাফিক্যালি আলোচনা করলে,
করে হ্যাঁ স্যার, টেবিল ফর্মে লিখলে পরে একটা সুবিধা কি, যে কম ওয়ার্ডের মধ্যে আমি এই জিনিসটাকে অনেক ভালো আমি করে সেটাই ব্রিফ বলছি করতে পারছি। আমি সেটাই বলছি যে কোনো কিছু দিলে যে টপিকই দিক তোমরা সবসময় চেষ্টা করবে তার মধ্যে গ্রাফিক্যালি লেখার। গ্রাফিক্যালি মানে যেগুলো হচ্ছে গ্রাফ, ট্যাব, ঠিক আছে তো, টেবিল, হ্যাঁ, গ্রাফ টেবিলের বা ফর্মে। ফ্লো চার্ট, ঠিক আছে তো, ফ্লো চার্টে লেখা। হুম হুম সেটা হুম কি হবে, সেটা লিখলে তোমাদের লেখাটাও অ্যাট্রাকটিভ হবে দেখতে, এবং তোমাদের খুব তাড়াতাড়ি লেখাটা হবে, এবং ওয়ার্ড লিমিটও বজায় থাকবে। ঠিক আছে? আমি যে ওকে। পড়াচ্ছি মানে আমি তোমাদেরকে এইভাবে লিখে পড়াচ্ছি মানে যে তোমরা এইভাবে লিখবে তা না। তোমাদের তো আমি একটা আইডিয়া দিচ্ছি। এবার লেখাটা তো তোমার কাছে, তুমি লেখাটা ইন্ডিভিজুয়াল, মানে তুমি কিভাবে লিখছো সেটা তোমার ইন্ডিভিজুয়াল, সেই জন্য নোটস বানাতে বলছি আমি। নইলে তো বলতো স্যার এটা বুঝতে মুখস্থ পেরেছি। করো, করে গিয়ে লিখে দাও। এটা তো মাধ্যমিক পরীক্ষা না যে নোটস দিলাম ইতিহাসের না না, এটা এগুলো গিয়ে উগড়ে দিয়ে এসো। তুমি একটা চাকরি করবে, তোমার তো একটা পার্সোনাল, একটা ইন্ডিভিজুয়াল একটা ছাপ থাকবে লেখার মধ্যে। ঠিক আছে? তুমি কিভাবে অন্যের থেকে বেটার সেটা প্রমাণ করার পরীক্ষা। সেজন্য যত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে লিখবে, যত ফ্লো চার্ট, টেবিল, ট্রি ফরম্যাট করবে, তত তোমার লেখা বেশি ক্যাচি হবে। জিস্টটা লিখতে হবে, বাট এই ট্যাবুলার ফর্মে বা ফ্লো চার্ট দিয়ে বিভিন্ন এইসব করে। ঠিক আছে? যেটা ওকে স্যার। সরজিৎকে বললাম, সরজিতের খাওয়া দেওয়ার সময় পুরো এক ঢালা লেখা, বা মাধ্যমিকের মতো যে পয়েন্ট পয়েন্ট করে অনেকে লিখেছে, ওগুলোও দরকার নেই। ওগুলোও মোনোটোনাস, যখন খাতা দেখে কেউ ওগুলো দেখতে ভালো লাগে না। সবসময় চেষ্টা করবে যেখানে যত পড়ো ম্যাপ, যেই কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়া নিয়ে, সিরিয়া বা যে কোনো বাংলাদেশ ক্রাইসিস দিল, ঠিক আছে, বা আজকে আমরা একটা ক্রাইসিস নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমি দেখাবো যে ম্যাপের কত গুরুত্ব। ম্যাপটা দিলেই তোমার ওখানে নাম্বারটা বেড়ে যাচ্ছে, প্লাস যে খাতা দেখছে তারও দেখতে সুবিধা হচ্ছে। ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, স্যার। নেক্সট স্লাইড। রিসেন্টলি খবরে আমরা দেখতে পাচ্ছি আরাকান আর্মি বলে একটা খবর ভাসছে। ঠিক আছে? আরাকান আর্মি টেক্স কন্ট্রোল অফ টাউন বর্ডারিং ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ঠিক আছে তো? এটা একটা খবরে এসছিল, এটা রিসেন্টলি হয়েছে। তো এবার আমরা জানবো যে কারা আরাকান আর্মি এবং ব্যাপারটা কি ঘটেছে, এবং এটা নিয়ে যে ফেক নিউজেস গুলো ভারতবর্ষে চলছে সেগুলো ঠিক না ভুল, এটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে লিখবো। আচ্ছা, প্রথমত দ্য আরাকান আর্মি, শর্টে এ বলা হয়, ইজ আ মিলিট্যান্ট গ্রুপ। এটা কারা, হু আর আরাকান আর্মিস? প্রথম প্রশ্ন। এরা একটা মিলিট্যান্ট গ্রুপ, প্রাইমারিলি বেসড ইন মিয়ানমার। এটা মানে উচ্চারণটা এমন হয় এখন, যেটা আগে নাম ছিল বার্মা। বার্মার একটা মিলিট্যান্ট গ্রুপ এরা, ইন দ্য রাখাইন স্টেট, ফর্মালি নোন অ্যাজ আরাকান। বার্মার একটা রাখাইন বলে একটা প্রদেশ আছে, সেই রাখাইন প্রদেশের একটা মিলিট্যান্ট গ্রুপ, তাদেরকেই আরাকান আর্মি বলা হচ্ছে। হুইচ ইজ হোম টু দ্য এথনিক রোহিঙ্গা অ্যান্ড রাখাইন বুদ্ধিস্ট। যে রাখাইন প্রদেশটা আছে সেই প্রদেশে কারা থাকে মেনলি? রোহিঙ্গা মুসলিম এবং রাখাইনের বুদ্ধিস্টরা থাকে। ঠিক আছে তো? এই যে রাখাইন যে প্রদেশটা আছে সেখানে থাকে। দ্য গ্রুপ ইজ কম্পোজড মেনলি অফ এথনিক রাখাইন বুদ্ধিস্ট। এই যে আরাকান আর্মির যে গ্রুপটা, এদের মধ্যে মেনলি কারা আছে? রাখাইনের বৌদ্ধ যারা আছে তারা। And its main goal is to fight for greater autonomy and self-determination for the ethnic Rakhine people with Myanmar. তাহলে এদের মেন মোটো বা গোল কি? যে তাদের অটোনমি চাই। যেমন ধরো গোর্খাল্যান্ড একটা ইস্যু আমাদের ওয়েস্ট বেঙ্গলে। গোর্খাল্যান্ডের এদের দাবি কি? গোর্খাল্যান্ডে ওখানকার মানুষদের দাবি হচ্ছে যে গোর্খাল্যান্ড বলে একটা আলাদা আমাদের রাজ্য হবে, একটা স্টেট হবে। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে গিয়ে, তাই তো? তাহলে অটোনমি চায় তারা। কি চায়? অটোনমি, স্বায়ত্ত শাসন। ঠিক সেরকম রাখাইন প্রদেশের এই বুদ্ধিস্ট যে গ্রুপরা আছে, যাদেরকে আমরা আরাকান আর্মি বলে চিনি, যে মিলিট্যান্ট গ্রুপটা আছে, তাদেরও দাবি হচ্ছে এটাই, যে আমরা নিজেরা হচ্ছে আমরা গ্রেটার অটোনমি চাই অ্যান্ড সেলফ ডিটারমিনেশন অফ এথনিক রাখাইন পিপল। এবং রাখাইন পিপল যারা আছে ওখানে, এথনিক, ওখানকার যারা এথনিক বলতে বাংলায় কি হবে, ওখানকার যারা মানে আদিবাসী, সেই আদিবাসী সম্প্রদায় চাইছে যে নিজেদের একটা আলাদা অস্তিত্ব থাকবে। ঠিক আছে? আইডেন্টিটি থাকবে এবং তাদের জন্য একটা আলাদা
ওখানে একটা সেলফ অটোনোমাস একটা বডি তৈরি হবে। দিস গ্রুপ হ্যাজ বিন ইনভলভ ইন ভায়োলেন্ট ইনসার্জেন্সি আগেনস্ট মিয়ানমার মিলিটারি, তাতমাদেও বলা হয়, সিন্স ইটস ফাউন্ডিং ইন 2009। তাহলে এই আরাকান আর্মি 2009 সালে তৈরি হয়েছে। এদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে গ্রেটার অটোনমি অ্যান্ড সেলফ ডিটারমিনেশন ফর এথনিক রাখাইন পিপল। এটা হচ্ছে তাদের মূল মোটো, এটা করা। সেই জন্য তারা কার সাথে যুদ্ধ করছে? মায়ানমার গভর্নমেন্টের সাথে, যেখানে এখন মিলিটারি শাসন চলছে, মায়ানমারের মিলিটারিদের সাথে, যেটার নাম হচ্ছে তাতমা দাও। ঠিক আছে, তাতমা দাও যে মিলিটারি মায়ানমারের মিলিটারি আছে, তাদের সাথে এদের মূল ঝামেলা। এরা কবে প্রতিষ্ঠিত হয় এই গ্রুপটা? 2009 সালে। এখান থেকে আমরা এটা পেলাম, কারা আরাকান আর্মি, সেই ধারণাটা পেলাম। দ্য আরাকান আর্মি ক্লেম দ্যাট, এবার তারা কি কি ক্লেম করে? দে স্ট্যান্ড ফর সেলফ ডিটারমিনেশন ফর মাল্টি এথনিক আরাকানিজ পিপল পপুলেশন as well as the safeguarding and promotion of the national identity and cultural heritage of Arakan people. যে কোনো এথনিক গ্রুপ, তারা যে এথনিক যে আন্দোলনগুলো হয়, কোনো একটা অঞ্চলের যে আন্দোলন, উপজাতি বা আদিবাসী আন্দোলন আমরা ছোটবেলার থেকে যেগুলো পড়ে এসেছি, সাঁওতাল বিদ্রোহ বলো, কোল হো মুদ্রা যা বিদ্রোহ বলো, সেগুলো মূলত তাদের এথনিসিটি থেকে হয়। ঠিক আছে, জাতি উন্নাসিকতা বাংলায় বলে, এথনিসিটি। এটা কি? এরা সবসময় ডাউটে থাকে, সবসময় ভয়ে থাকে যে কি আমাদের যে একটা নিজস্ব যে বৈশিষ্ট্য আছে, আমাদের নিজস্ব যে ফিচার্স গুলো আছে, নিজস্ব ভাষা আছে, নিজস্ব কালচার আছে, সেগুলো হারিয়ে যাচ্ছে, এবং তার থেকে তারা আন্দোলনটা শুরু করে। ঠিক আছে, তো এদেরও এরকম একটা সেলফ আইডেন্টিটি বাঁচানোর জন্য এবং কালচারাল হেরিটেজকে বাঁচানোর জন্য এদের এই আন্দোলন শুরু, আরাকান আর্মিদের। দ্য আর্মি হ্যাজ ফোর্সিবলি recruited Rohingya people into its organizational structure and claims to be creating an inclusive federalist government to counter the Tatmadaw in Rakhine, but there are reports of atrocities being carried out by Arakan army, and the use of Rohingya people as cannon fodder and human shields. বলছে এই যে আরাকান আর্মি, এরা চায় যে ওদের রাখাইন প্রদেশের যে রোহিঙ্গারা আছে, তারাও তাদের আর্মির মধ্যে যোগ হয়ে মায়ানমারের যে আর্মি আছে তাতমা দাও, সেই মিলিটারি গ্রুপের সাথে যুদ্ধে লিপ্ত হোক। কিন্তু এটা মনে করা হয় যে এই যে এরা রোহিঙ্গাদেরকে কি করে, হিউম্যান শিল্ড হিসেবে ইউজ করছে, মানে এদেরকে আগে দিয়ে দেয়। প্রথমে যখন কোনো যুদ্ধ হয়, এদেরকে আগে পাঠিয়ে সেই যুদ্ধটাকে দমন করার চেষ্টা করে। তার ফলে কি হয়, অনেক রোহিঙ্গার ক্যাজুয়ালিটিস হয়, রোহিঙ্গা মুসলিম ওখানে যারা আছে তারা মারা যায়, এরকম কন্ট্রোভার্সি বা এরকম কথাও শোনা যায়। ঠিক আছে, দ্য আরাকান আর্মি হ্যাজ অলসো স্টেটেড দ্যাট নিয়ারলি 11 মিলিটেন্ট গ্রুপ, তারা এটাও বলে আরাকান আর্মিরা, ইনক্লুডিং দ্য রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ARSA, and Arakan Rohingya Army ARA operate from Rohingya refugee camps in Bangladesh. আমরা জানি রিসেন্টলি কি হয়েছিল, আমাদের পরীক্ষা তো এসেছিল এই ইস্যুটা 2018 মিসলেনিয়াস মেন্সে রোহিঙ্গা ইস্যুটা এসেছিল। তো এই রোহিঙ্গা ইস্যু নিয়ে কি হয়েছিল, সেই সময় ঝামেলা হচ্ছিল 2017 সালে, যে রোহিঙ্গাদের উপরে এই যে আরাকান আর্মি প্লাস হচ্ছে যে মিয়ানমারের যে আছে তোমার হচ্ছে তাতমাদেও, মানে হচ্ছে মিলিটারি গ্রুপ যেটা আছে, যে মিলিটারি গভর্নমেন্ট, তারা কি করছিল, রোহিঙ্গাদের উপর অত্যাচার করছিল। কারণ কি? তারা যে কারণটা দেখাচ্ছিল, বলছে রোহিঙ্গারা হচ্ছে খুব ফাটাইল। ওখানে যে রোহিঙ্গা গ্রুপ ছিল ওরা খুব ফাটাইল, মানে কি বাংলা কি ফাটাইলের? উর্বর। মানে তাদের রোহিঙ্গাদের মধ্যে খুব জন্মহার, তাদের মধ্যে জন্মহার খুব বেশি। ঠিক আছে, তো রোহিঙ্গাদের মধ্যে খুব জন্মহার বেশি ওখানে যেটা করা হয়েছিল, সেই জন্য রোহিঙ্গা প্রচুর বেড়ে যাচ্ছিল, রোহিঙ্গা মুসলিম। সেই জায়গা থেকে এবার যারা এথনিক গ্রুপ, মানে যারা ওখানকার এথনিক গ্রুপ, মানে হচ্ছে জাতি নিয়ে যারা হচ্ছে বেশি উন্নাসিক, ঠিক আছে, তো তারা আরাকান আর্মিতে যারা আছে, তারা তারা ভাবছিল কি যে আস্তে আস্তে রোহিঙ্গারাই বোধহয় এই আমাদের এই অঞ্চলটা, রাখাইন প্রদেশটা দখল করে নেবে।
সেই জন্য তারা কি চেষ্টা করছিল, রোহিঙ্গাদের উপর অত্যাচার করে তারা যাতে এই রাখাইন প্রদেশ ছেড়ে বেরিয়ে যায়। ঠিক আছে, সেই জন্য সেই সময় প্রচুর রোহিঙ্গা শরণার্থী বিভিন্ন আশেপাশের দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় চলে আসে শরণার্থী হয়ে। এরকম বাংলাদেশে বর্তমানে 7 লক্ষ রোহিঙ্গা আছে যারা আশ্রয় নিয়েছে ওই সময়, এবং তারা ক্যাম্পে আছে। বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প করে সেই ক্যাম্পে রাখা হয়েছে তাদেরকে। এবার এই আরাকান আর্মিদের দাবি যে এই রোহিঙ্গাদের মধ্যে বিভিন্ন রকম গ্রুপ তৈরি হয়েছে, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা আর্মি। এদেরকে নাকি বলছে পাকিস্তান থেকে এদের কাছে বিভিন্ন রকম আইএসআই থেকে বিভিন্ন রকম হেল্প আসছে, এসে এদের মধ্যে বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপ হচ্ছে। ঠিক আছে, এই মায়ানমারের এদের বিরুদ্ধে, মানে আরাকান আর্মিদের বিরুদ্ধে, এবং বুদ্ধিস্ট এবং হিন্দু পপুলেশনকে আগেনস্টে টর্চার এবং কিডন্যাপ ইত্যাদি হচ্ছে। এটা কাদের দাবি? আরাকান আর্মিদের দাবি যে এটা হচ্ছে। ঠিক আছে, সেই জন্য তারা বাংলাদেশ বর্ডার নিয়ে কনসার্ন, এটা তাদের দাবি যে ওই বাংলাদেশ বর্ডার এলাকাতে ওদের বাড়বাড়ন্ত কমাতে হবে। আরাকান আর্মি মেট উইথ অ্যান রিসেন্টলি, বলছে 2024 সেপ্টেম্বরে, যে আরাকান আর্মি মেট উইথ অ্যান ইন্ডিয়ান ডেলিগেশন ইন মার্চ 2024 and Arakan Army has expressed support for India's Koladan multimodal transit transport project. India also extended support to Arakan Army against Myanmar's military government in September 2024. ঠিক আছে, রিসেন্টলি কি হয়েছিল যে ইন্ডিয়া একটা প্রজেক্ট অনেকদিন ধরে করছে, কলাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। আমরা জানি মায়ানমারে এই মিলিটারি শাসন শুরু হওয়ার আগে মায়ানমারে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল, তাই তো? সেই গভর্নমেন্টের প্রধান কে ছিল? নামটা নিশ্চয়ই সবাই জানো, সান সু কি বলে একজনের নাম মনে আছে? যে হচ্ছে একসময় স্যার নোবেল পেয়েছিল, নোবেল পিস প্রাইজ। পেয়েছিলেন, পিস প্রাইজ পেয়েছিলেন। তিনি ছিলেন ঠিক অ্যাজ বাংলাদেশ। দেখো বাংলাদেশের যে সিচুয়েশনটা এখন, বাংলাদেশে এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কে আছে? মোহাম্মদ ইউনূস। তিনিও কি শান্তিতে নোবেল পেয়েছিলেন। কিন্তু বাংলাদেশে কি এখন গণতন্ত্র আছে? ডেমোক্রেসি আছে? না না স্যার, কারণ আমরা ডেমোক্রেসি তখনই বলবো আছে যখন ডেমোক্রেটিক্যালি একটা গভর্নমেন্ট ইলেক্টেড থাকবে। তা যেহেতু এখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে, অ্যাডহক গভর্নমেন্ট বলা হয়, ঠিক আছে তো? সেই গভর্নমেন্ট চলছে যেটা ডেমোক্রেটিক্যালি সেটা হচ্ছে কি ইলেক্টেড নয়। তাহলে আমরা বলবো এখন কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট শাসন করছে না বাংলাদেশে। যদি কখনো ইন নিয়ার ফিউচার যদি ইলেকশন হয় এবং তারপরে ডেমোক্রেটিক্যালি গভর্নমেন্ট ফর্ম হয়, তখনই বলবো বাংলাদেশে গভর্নমেন্ট এখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট। এইবার ইন্ডিয়া সবসময় বা যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রি, ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি, যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রি তারা ডেমোক্রেসিকেই সাপোর্ট করে। এবার মায়ানমারে যেহেতু ডেমোক্রেসি নেই, মায়ানমারে কি শাসন চলছে? লাইক পাকিস্তানে কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, কিন্তু সেই গভর্নমেন্টের উপরেও বেশি পাওয়ারফুল হচ্ছে সেখানকার আর্মি ঠিক করে দেয় যে গভর্নমেন্টের ডিসিশন কি হবে না হবে, নইলে গভর্নমেন্টের উপরে উল্টে প্রেশার ক্রিয়েট করে পাকিস্তানে, যার ফল পাকিস্তানকে প্রচুর দিন ধরে ভোগ করতে হচ্ছে। পাকিস্তানের আমরা দেখেছি কেউ প্রধানমন্ত্রী হলে হয় জেলে যায় প্রধানমন্ত্রিত্ব শেষ হওয়ার আগেই, আদারওয়াইজ খুন হয়। স্যার এখনো মনে হয় স্যার মায়ানমারেও স্যার আং সাং কিউ মনে হয় স্যার জেলে আছে না এখন, মানে আর্মি মনে হয় জেলে বন্দি করেছে। আং সান সুকি নাম মনে হয়। হ্যাঁ, সুকি। তো যাই হোক, আং সাং সুকি যেহেতু ওখানে এবার প্রজেক্টটা এই ভারতের প্রজেক্টটা কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, এটা অনেকদিন আগের প্রজেক্ট, যখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল। ইন্ডিয়া এই প্রজেক্টে অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে আছে। এবং এই যে আরাকান আর্মি, এরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে? মূলত ওখানকার যে মিলিটারি আছে তাদের বিরুদ্ধে, তাই তো? যেটা হচ্ছে মায়ানমারে কি নাম? তাতমাদাও, তাদের বিরুদ্ধে। সেই জন্য ইন্ডিয়া কি করছে যে ওই আরাকান আর্মিদের কিন্তু সাপোর্ট করছে যে মায়ানমারে যাতে ডেমোক্রেসি ফিরে আসে। সেই জন্য ইন্ডিয়া কি করেছে যে একটা ইন্ডিয়ান ডেলিগেশন, একটা দল যারা এক্সপ্রেস সাপোর্ট ফর ইন্ডিয়ান কালাদান, এদের সাথে একটা আর্মিদের সাথে, এই আরাকান আর্মিদের সাথে একটা মিটিং করে। এবং সেই আরাকান আর্মিরা ইন্ডিয়ার যে প্রজেক্টটা
কলাদান মাল্টি মোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট, এটাও কিন্তু খবরে আছে এখন, এটার থেকেও কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটা কোথাকার প্রজেক্ট, শর্ট কোশ্চেন আসতে পারে বা ছোট শর্ট নোটও আসতে পারে। কলাদান মাল্টি মোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট, যেটা ইন্ডিয়া মিয়ানমারের মধ্যে, এবং এই প্রজেক্টটাকে আরাকান আর্মিরা সাপোর্ট করে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও যে মিলিটারি গ্রুপ যে আছে আরাকান আর্মি, এদেরকে সাপোর্ট করে, যে এদের যেহেতু ডেমোক্রেসি রিস্টোর করার জন্য আন্দোলন মায়ানমারের মিলিটারির বিরুদ্ধে, সেই জন্য ইন্ডিয়া তাদেরকে সাপোর্ট করে, এবং ইন্ডিয়া এই প্রজেক্টটাকে তারা রেকগনাইজ করে, তারা সাপোর্ট করে, বলে এক্সপ্রেস সাপোর্ট ফর ইন্ডিয়াস এই প্রজেক্ট। ওকে, বোঝা গেল? এইবার আমরা একটা এই প্রজেক্টটা যেহেতু দেখলাম, এই প্রজেক্টটা হালকা করে একটু দেখে নেব। দেখো, the Koladan multimodal transport project was jointly identified by India and Myanmar to create a multimodal mode transport for shipment of cargo from eastern port of India, কলকাতা থেকে মায়ানমার অব্দি একটা পোর্ট বানায়। পোর্ট বানানোর জন্য এই প্রজেক্টটা, ঠিক আছে, ইন্ডিয়া এবং মিয়ানমারের মধ্যে একটা মাল্টিমোডাল মোড অফ ট্রান্সপোর্ট তৈরি করার জন্য এই প্রজেক্ট কলাদান, এই প্রজেক্টটা। ঠিক আছে, এবার আমরা একটা ছবি দেখে নেবো, নিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে পোর্টটা তৈরি হচ্ছিল, এই যে কলকাতা থেকে এইভাবে গিয়ে হুগলি রিভার হয়ে বঙ্গোপসাগর হয়ে এইভাবে গিয়ে এই পর্যন্ত হচ্ছে এই যে বন্দরটা আছে সিটুই, এখান থেকে আবার হচ্ছে নদী পথে যাবে হচ্ছে এই অবধি প্যালেটুয়া হয়ে, দেখো ইন্ডিয়া কোথায় ঢুকছে, মিজোরামে ঢুকে যাচ্ছে, আইজল। ঠিক আছে, এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার নাম হচ্ছে কলাদান প্রজেক্ট। বোঝা গেল? এই প্রজেক্টটা ইন্ডিয়া অলরেডি অনেকদিন ধরেই করেছে, এবং এই প্রজেক্টটাকে কারা সাপোর্ট করেছে, আরাকান আর্মি যে গ্রুপটা আছে তারা সাপোর্ট করেছে। আচ্ছা, এই আরাকান স্টেট যেটা, এই অঞ্চলটা বোঝা গেল, এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছি একদম গায়ে বর্ডারে, এই স্টেটটার নাম হচ্ছে আরাকান স্টেট। এই হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম। ঠিক আছে, এইখানে চায়না বর্ডার। এই ম্যাপগুলো কিন্তু তোমাদের লেখা ইউজ করতে হবে, বেশি কিছু না, জাস্ট এইখানে ইন্ডিয়া, এই বাংলাদেশ, এই চায়না, আর এইটা ম্যাপটাকে এখানটায় তোমরা একটু মার্ক করে দিলে যে এইটা হচ্ছে আরাকান স্টেট। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হবে আরো তোমাদের ইয়েটা। এই যে হচ্ছে স্যার আরো এটা বড় কি করে। স্যার এটা কি স্যার কোথায় কি? 2021 সময় ওই টাইমটাতে? হ্যাঁ, স্যার এটা কি 2020-21 ওই সময় করেছিল? এই প্রজেক্টটা হ্যাঁ অনেকদিন আগে শুরু হয়েছে, স্যার ডিটেলসে এটা দেখবো। সেই আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার, আমাদের ম্যাপটা ক্লিয়ার হলো। তাহলে এই প্রজেক্টটা কি বলছে, ডিটেলস অফ দ্য প্রজেক্ট আমরা দেখছি। ইট কানেক্টস দ্য ইস্টার্ন ইন্ডিয়া সিপোর্ট অফ কলকাতা উইথ সিপোর্ট ইন রাখাইন স্টেট, Myanmar by sea. It will reduce the distance from Kolkata to Situi by approximately 1328 কিলোমিটার। আগে কিভাবে যেত? আগে যেতে হতো এইভাবে ঘুরে, এই ইন্ডিয়ার থেকে যেতে গেলে আমাদের এই যে চিকেন নেক্স আমরা জানি, এই অঞ্চলটা চিকেন নেক্স বলে জানি তো, দিনাজপুরে। হ্যাঁ হ্যাঁ স্যার। এই চিকেন নেক্স থেকে আইজল যেতে গেলে, কোনো জিনিস পাঠাতে গেলে আমাদেরকে এইভাবে যেতে হতো, গিয়ে আইজলে পৌঁছতে হতো। মায়ানমার যেতে গেলে এখান দিয়ে গিয়ে এইভাবে যেতে হতো, কোনো জিনিস পাঠাতে গেলে। লেনদেন তো চলে বিভিন্ন দেশের মধ্যে, এক্সপোর্ট ইম্পোর্ট এইভাবে করতে হতো সড়ক পথে। তো যদি এত শর্টে হয়ে যাচ্ছে, এই জায়গাটায় পৌঁছানো যাচ্ছে, তাহলে কি কত কিলোমিটার ডিস্টেন্স কমাচ্ছে? 1328 কিলোমিটার ডিস্টেন্স কমাচ্ছে। বোঝা গেল? এই প্রজেক্টটা 1328 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স এটা কমিয়ে দেবে এই প্রজেক্টটা হলে। ইন মায়ানমার ইট উইল দেন লিঙ্ক সিটুই সিপোর্ট টু প্যালেটোয়া, আগেই দেখিয়েছি। ইন চীন স্টেট, চীন হচ্ছে মায়ানমারের একটা প্রদেশ, চীন নাম তার, ভিয়া কলাদান রিভার বোট রুট। এই যে ছবিতে আমরা দেখেছি, এখান থেকে দেখতে পাচ্ছি এইটা নদী আছে, নদীপথ। এই যে সিটুইতে পৌঁছচ্ছে জিনিসপত্র বন্দরে, গিয়ে এখান থেকে এই নদী পথে প্যালেটুইতে যাচ্ছে, প্যালেটুয়াতে যাচ্ছে। ঠিক আছে, ফ্রম প্যালেটুয়া বাই রোড টু মিজোরাম, বাই রোড এখান থেকে মিজোরাম যাওয়া যাবে, স্টেট ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। প্যালেটুয়া ইজ লেস দ্যান 20 কিলোমিটার ফ্রম বাংলাদেশ বর্ডার। এই প্যালেটুয়া জায়গাটা আবার বাংলাদেশের খুব কাছে, বাংলাদেশ দেখতে পাচ্ছি একদম কাছে এখানে,
এই যে মাত্র 20 কিলোমিটার এর হচ্ছে ডিস্টেন্স এই জায়গাটার। এটা হচ্ছে ডিটেলস অফ দ্য প্রজেক্ট। কম্পোনেন্টস অফ দ্য প্রজেক্ট কি কি আছে? দ্য প্রজেক্ট ইনভলভ সি, রিভার অ্যান্ড রোড ট্রান্সপোর্ট। দেখলাম কিছু সমুদ্রপথ, কিছু রিভার আর কিছু রোড ট্রান্সপোর্ট আছে। সি রুট কি? কলকাতা টু সিটুই। রিভার রুট হচ্ছে সিটুই টু প্যালেটুপা, ঠিক আছে। রিভারটার নাম হচ্ছে কালাদান রিভার, সেই জন্য প্রজেক্টটার নাম ওই কালাদান প্রজেক্ট। আর রোড হচ্ছে প্যালেটুয়া টু ইন্দো মায়ানমার বর্ডার 110 কিলোমিটার, ফার্দার ইন্টু মিজোরামেও যাওয়া যাবে। দেখো স্ট্রেচ এখানে দেওয়া রয়েছে, ছকগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। কলকাতা টু সিটুই পোর্ট যদি লেখো তখন এই ছকটা দিয়ে লিখতে হবে যে এই যে প্রজেক্টটা কলকাতা থেকে সিটুই, এরকম গ্রাফিক্যালি দেখাবে কলকাতা টু সিটুই, সেখান থেকে যাওয়ার কথা হচ্ছে। এগুলো সব গ্রাফিক্যালি লেখার চেষ্টা করি হবে ফ্লো করে করে। প্যালেটুয়া, সেখান থেকে মিজোরাম যাওয়া যাবে বলে এই ছকটা দিয়ে দিলে। দেখো এই শিপিং 539 কিলোমিটার, সিটুই টু প্যালেটুয়া। রিভার ওই যে কলাদান রিভার 158 কিলোমিটার, প্যালেটুয়া টু ইন্ডো মায়ানমার বর্ডার 110 কিলোমিটার, বর্ডার থেকে হচ্ছে তোমার ইন্ডিয়া মানে মিজোরাম সেটা হচ্ছে 100 কিলোমিটার, ঠিক আছে। সিগনিফিকেন্স অফ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটার সিগনিফিকেন্স কি? দু রকম সিগনিফিকেন্স আছে, একটা হচ্ছে ইকোনমিক সিগনিফিকেন্স, অর্থনৈতিক গুরুত্ব আছে, আর স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স এবং প্রতিরক্ষা দিক দিয়ে এর হচ্ছে গুরুত্ব আছে। বলছে দ্য প্রজেক্ট উইল রিডিউস দ্য ডিস্টেন্স ফ্রম কলকাতা টু সিটুই by approximately 1328 কিলোমিটার। It will reduce the need to transport goods through the narrow শিলিগুড়ি করিডর। ওই ন্যারো শিলিগুড়ি করিডরে প্রচুর জ্যাম হয়, সরু জায়গা ওখানে। তাহলে এই যে করিডরে বা 1328 কিলোমিটার হচ্ছে দূরত্ব কমাচ্ছে, যার জন্য আরো সুবিধা হবে ইকোনমিক্যালি। This project will connect Situi port in Myanmar to India-Myanmar border. It will contribute to the economic development of the northeastern state of India. এইটা হলে, এই প্রজেক্ট হলে যে ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন স্টেট গুলোর ডেভেলপমেন্ট আরো ত্বরান্বিত হবে, ঠিক আছে। এবার স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স কি? দিস উড এনহ্যান্স ইন্ডিয়া স্ট্র্যাটেজিক ফুটপ্রিন্টস ইন ইস্ট এশিয়া। তাহলে ইস্ট এশিয়াতে আমরা দেখতে পাচ্ছি ইস্ট এশিয়া থেকে ইন্ডিয়ার আরো গুরুত্ব বাড়বে, ইন্ডিয়ার ফুটপ্রিন্ট বাড়াবে, অ্যাক্সেসিবিলিটি বাড়াবে। It provides an alternative to the chicken snake. চিকেন স্নেক যে উপরে সরু জায়গাটা ছিল দিনাজপুরে, তার একটা অল্টারনেটিভ তৈরি হবে নিচে দিয়ে। This will lead to enhance India's control over northeastern frontier and reduce logistic vulnerables. তাহলে ইন্ডিয়ার যে নর্থ ইস্টার্ন সেভেন সিস্টার্স যে ইয়েগুলো আছে, স্টেটস গুলো আছে, সেখানে ইন্ডিয়া সহজেই তার যুদ্ধের জিনিসপত্র, লজিস্টিক্স ভালনারেবিলিটিস যা যা দরকার হয় সেগুলো সহজে পাঠাতে পারবে, ঠিক আছে। আগে কি সড়ক পথে ঘুরে ঘুরে যেতে হতো, সেটা সহজেই পাঠাতে পারবে। ফলে এই যে নর্থ ইস্টার্ন ফ্রন্টায়ার যে সেভেন সিস্টার স্টেটস গুলো আছে, সেখানে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আরো বাড়বে, স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স এই জন্য এর বেশি গুরুত্বপূর্ণ। আর কি বলছে? ইট উইল স্ট্রেনথেন ইন্ডিয়াস, একটা অ্যাক্ট আছে আমরা জানি, এটাও আমাদের করতে হবে, এটাও আসে পরীক্ষায়। অ্যাক্ট ইস্ট পলিসি আছে, সেই অ্যাক্ট ইস্ট পলিসি মানে ইস্ট গুলো, ইন্ডিয়ার ইস্ট কে আমরা জানি ওয়েস্টার্ন সাইড অফ দ্য ইন্ডিয়া, যেখানে গুজরাট আছে, মহারাষ্ট্র আছে, ঠিক আছে। এই ওয়েস্টার্ন সাইড গুলো ইকোনমিক্যালি বেশি অনেক উন্নত আমাদের ইস্টার্ন স্টেট গুলোর থেকে, ঠিক আছে। সেই জন্য একটা ইন্ডিয়া পলিসি নিয়েছিল অ্যাক্ট ইস্ট পলিসি। সেই অ্যাক্ট ইস্ট পলিসির ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, ঠিক আছে। তো এই ইস্টের উন্নয়নের ক্ষেত্রে এই প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক্লিয়ার? এবার বিভিন্ন পেপারে কি বেরিয়েছিল সেগুলো দেখছি। আরাকান আর্মি, একটা ব্যানক্রাফট বাংলাদেশ, গ্রাppling with economic challenges is now facing crisis on multiple fronts following violent atrocities against Hindus and other minorities. The nation is now enduring a significant economic slowdown. তাহলে বাংলাদেশের পরিস্থিতি বলছে রিসেন্টলি কি হয়েছিল, বিভিন্ন রকম ইকোনমিক চ্যালেঞ্জেস বাংলাদেশে ছিল। আমরা জানি বাংলাদেশে একটা ডিমের দাম, যে ডিম আমরা হচ্ছে এখানে এখন 7.5 টাকা 8 টাকা দিয়ে কিনছি বলে আমাদের মনে হচ্ছে কত দাম বেশি, সেটা বাংলাদেশে প্রায় 5-7 বছর আগের থেকে সেই ডিমের দাম হচ্ছে 15 টাকা একটা ডিম। এছাড়া বিভিন্ন ফলমূল ইত্যাদি সব ইন্ডিয়ার থেকে যায়, এর দাম আকাশ ছোঁয়া। যে আপেল আমরা 150-100 টাকায় কিনি, সেগুলো করে 500-600 টাকা করে কেজি, ঠিক আছে। তাহলে ইকোনমিক চ্যালেঞ্জেস বাংলাদেশে ছিল বিভিন্ন রকম, প্রচুর জনসংখ্যার চাপ, সেই পরিমাণ এমপ্লয়মেন্ট নেই, আনএমপ্লয়মেন্ট একটা বিরাট সমস্যা, ইনইকুয়ালিটি সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে। ইনইকুয়ালিটি সবচেয়ে বড় সমস্যা, যারা বড় লোক খুব বড় লোক, যারা গরিব তারা একেবারে মরা গরিব। এই এতগুলো সমস্যার মধ্যে আবার ইন্ডিয়া ওখানে ভায়োলেন্ট অ্যাট্রোসিটিস চলছে হিন্দু এবং আদার মাইনরিটি গ্রুপের উপরে,
এবং দ্য নেশন ইজ নাও এন্ডিওরিং আ সিগনিফিকেন্ট ইকোনমিক স্লোডাউন, এবং ভীষণভাবে ইকোনমিক্যালি স্লোডাউন চলছে ওখানে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস টেনশন হ্যাভ এক্সকালেটেড অ্যালং দ্য মিয়ানমার বর্ডার। এর মধ্যে আবার মায়ানমার বর্ডারেও বিরাট একটা সমস্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আর রেবেল গ্রুপ ফ্রম মায়ানমার নোন অ্যাজ আরাকান আর্মি হ্যাজ এফেক্টিভলি মাউন্টেড অ্যান ইনকারশন। ঠিক আছে, ওখানে তারা প্রবেশ করেছে এই বর্ডারে, সেটা খবরে আসছে। While India was already exerting strategic pressure on Bangladesh, the Arakan army has now begun igniting its southern region. ঠিক আছে, ইন্ডিয়া অলরেডি স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন প্রেশার বাংলাদেশের উপর তৈরি করছে, তার মধ্যে আবার আরাকান আর্মি কি করেছে এখানে এই সমস্যাটাকে আরো বর্ধিত করে দিয়েছে। All of this has unfolded within a week, এবং এটা এক সপ্তাহের মধ্যে ঘটে গেছে। Reports suggest that the Arakan army has reached Bangladesh border and captured some areas. এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে আরাকান আর্মি বাংলাদেশ বর্ডারে পৌঁছে গেছে এবং সেই বর্ডারের কিছু অঞ্চল তারা দখল করে নিয়েছে। দ্য আরাকান আর্মিস অ্যাডভান্স টুয়ার্ডস বাংলাদেশ হ্যাজ আ স্পেসিফিক রিজন, কিছু রিজন আছে তাদের ওখানে যাওয়ার জন্য, হুইচ দ্য গ্রুপ হ্যাজ স্টেটেড ইন ওয়ান অফ ইটস ডিক্লারেশন। সেই ডিক্লারেশনগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি যে কি কি কারণে তারা গেছে। This statement by Arakan army is also gaining attention in media. Collusion with Al-Qaeda and Jamaat-e-Islami. According to the Arakan army কি বলছে, along the border with Bangladesh border jihadi and extremist group are oppressing and committing atrocities against Buddhists and Hindus. বর্ডার অঞ্চলগুলোতে জিহাদিরা এবং এক্সট্রিমিস্টরা যারা উগ্রপন্থী তারা কি করছে, হিন্দু এবং বুদ্ধিস্ট যারা ওখানে মাইনরিটিস আছে তাদের উপর অত্যাচার করছে। ইন দ্য রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পস যেটা বাংলাদেশে আছে, প্রায় 7 লাখ রোহিঙ্গা ওখানে আছে। দেয়ার আর ওভার 10 মিলিট্যান্ট গ্রুপ, প্রায় 10খানা বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে, such as Rohingya Solidarity Army, Arakan Rohingya Salvation Army and Arakan Rohingya Army involved in crime like murder, rape, kidnapping and other offenses তারা করছে। এটা মায়ানমার এই আরাকান আর্মিরা বলছে। ঠিক আছে, the Arakan army is highly potent militia has engaged in a number of shootouts in Bangladesh troops in recent weeks. Reports said the Arakan army has almost taken total control of Myanmar Rakhine State এর তারা কন্ট্রোল নিয়েছে অলরেডি, and has now set its eye on Bangladesh border areas along Myanmar. বাংলাদেশে কিন্তু ঢোকেনি, মায়ানমারে যে বাংলাদেশ বর্ডার এরিয়াটা আছে সেই এরিয়াতে তারা এখন কবজায় আনার চেষ্টা করছে। This development is a cause of worry for the almost ad hoc government in Dhaka headed by Mohammad Yunus. তাহলে মোহাম্মদ ইউনুসের যে ad hoc গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট চলছে, তার কাছে একটা এটা চিন্তার কারণ। ঢাকা's relation with New Delhi too has soared of late since শেখ হাসিনা ouster. তাহলে শেখ হাসিনা চলে আসার পর থেকে ঢাকার সাথে ইন্ডিয়ার রিলেশন খুব একটা ভালো নেই। As of now, economist Yunus administrative capability and statecraft is under test. এই যে ইউনুসের যে সরকার চলছে তাদের যে ক্যাপাবিলিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি আছে এবং স্টেটক্রাফট যেটা আছে সেটা এখন সত্যি টেস্টের সম্মুখীন হয়েছে, একটা মানে যে এটা টিকবে কিনা সেই টেস্টটা এখন চলছে আর কি। আচ্ছা, আরাকান আর্মি বাংলাদেশে কি অ্যাক্টিভিটিস করছে? প্রেজেন্স ইন বাংলাদেশ। While the Arakan Army's primary base of operation is Myanmar Rakhine State, এখানেই তারা মূলত কাজ করে। Bangladesh has become a neighboring country where some members of Arakan Army are believed to have sought refuge. মনে করা হচ্ছে কিছু আরাকান আর্মি বাংলাদেশে এখন আশ্রয় নিয়েছে। This is mainly due to proximity of Rakhine State to Bangladesh. এত কাছাকাছি বলে বাংলাদেশ আর রাখাইন স্টেটটা এত কাছে, সেই জন্য as well as ongoing conflict between Arakan Army and Myanmar military. এই মিলিটারিদের ভয়ে কিছু আর্মি, আরাকান আর্মির লোক বাংলাদেশে তারা রিফিউজি হয়ে আছে এমন খবরে আছে। বাংলাদেশ হ্যাজ অলসো বিন ডেস্টিনেশন অফ মেনি রোহিঙ্গা রিফিউজিস। আমি বললাম পার্টিকুলারলি আফটার দ্য ভায়োলেন্ট মিলিটারি ক্র্যাকডাউন ইন মায়ানমার 2017-তে যেটা হয় রোহিঙ্গাদের উপর অত্যাচার, তার জন্য প্রচুর রোহিঙ্গা ডিসপ্লেসড হয়ে যায় এবং বাংলাদেশে প্রায় 7 লক্ষ রোহিঙ্গা বর্তমানে আছে। While the Arakan Army is not directly connected to the Rohingya refugees, there have been reports of interaction between Rohingya militants and the Arakan Army, as some members of the Rohingya community have reportedly joined Arakan Army. ঠিক আছে, মনে করা হচ্ছে যে রোহিঙ্গাদের থেকেও কিছু আরাকান আর্মিতে জয়েন করেছে এবং তারা বাংলাদেশে থেকে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করছে। Tension with Bangladeshi government, the presence of Arakan Army militants
or sympathizers in Bangladesh has raised concern about cross-border insurgency and militant activities. মনে করা হচ্ছে এতে বাংলাদেশে ক্রস বর্ডার ইনসার্জেন্সিস বাড়বে, মিলিটারি অ্যাক্টিভিটিস বাড়বে, মিলিটেন্ট অ্যাক্টিভিটিস. বাংলাদেশ হ্যাজ বিন অ্যাক্টিভলি ইনভলভড ইন সিকিউরিটি অপারেশন to monitor and prevent militant groups including the Arakan army from using its territory to launch attacks against Myanmar or to recruit fighters. তাহলে বাংলাদেশ এটা দেখছে মন দিয়ে যে যাতে মায়ানমার গভর্নমেন্টের উপরে আরাকান আর্মিরা বাংলাদেশ থেকে কোনো রকম কোনো ইয়ে না করতে পারে, আক্রমণ না করতে পারে, সেটা দেখছে নিউট্রাল থাকার জন্য. There have been occasional reports of the Bangladesh authorities cracking down on suspect militants with links to Myanmar, but Bangladesh government has generally sought to maintain a neutral stance. বাংলাদেশ চাইছে যে এটা নিউট্রাল স্ট্যান্স নিতে, যে তারা মায়ানমারের কোনো ঝামেলার মধ্যে নিজেদেরকে ইনভলভ করবে না in Myanmar internal conflicts while ensuring that its territory is not used in insurgency. এবং তারা এটাই এনশিওর করার চেষ্টা করছে যে তাদের বাংলাদেশের অঞ্চল যেন মায়ানমার গভর্নমেন্টের বিরুদ্ধে অত্যাচারে, মায়ানমার গভর্নমেন্ট মানে মিলিটারি গভর্নমেন্ট যেটা চলছে, আক্রমণে ব্যবহৃত না হয় সেই বিষয়টা এনশিওর করার চেষ্টা করছে. ওকে, এটা ছিল আমাদের ওই আরাকান আর্মি নিয়ে যে রিসেন্ট যে নিউজটা আছে সেটা নিয়ে আলোচনা. যাই হোক, এটা নিয়ে অনেক ফেক নিউজও চলছে ইন্ডিয়াতে, যে অনেক দক্ষিণপন্থী দল আছে যারা, এগুলো লেখার দরকার নেই, এগুলো জাস্ট তোমরা মনে রাখো. যারা হচ্ছে ক্রেডিট নিতে যাচ্ছে তারা বলছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আরাকান আর্মিকে সাপোর্ট করে ইচ্ছা করে বাংলাদেশে টেনশন ক্রিয়েট করার চেষ্টা করছে. বাট এই টেনশনটা বহু দিনের. হ্যাঁ, বাংলাদেশে তো রিসেন্টলি ঝামেলা হয়েছে, বাট এই যে টেনশনটা আরাকান আর্মির সাথে বাংলাদেশ বর্ডার টেনশন, ঠিক আছে, তো সেটা কিন্তু বহু দিনের টেনশন. এই 2009 থেকে আরাকান আর্মি গঠিত হওয়ার পর থেকেই চলছে. যাতায়াত বা এই যে বিভিন্ন রকম ইনসার্জেন্ট বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেইগুলো কিন্তু এই বাংলাদেশ বর্ডারে আরাকান আর্মিদের সাথে রোহিঙ্গাদের নিয়ে চলছে বহুদিন আগে থেকেই. এটা ইন্ডিয়ার যে ইনভলভমেন্ট বলছে, এগুলো জাস্ট একদম ফেক নিউজ. যে অনেকে বলছে যে রিসেন্টলি অজিত দোভাল মহাশয় তিনি চায়নার সাথে একটা মিটিং করেছিল এবং চায়নার সাথে মিটিং করে নাকি আরাকান আর্মিদেরকে অ্যাক্টিভ করে বাংলাদেশের উপরে চাপ ক্রিয়েট করছে. এগুলো ফেক নিউজ, জাস্ট ফর ওই ইউটিউব ভিডিও বানানোর জন্যই মনে হয় করা হয়, বা টিআরপি নেওয়ার জন্য বিভিন্ন নিউজ চ্যানেল করে থাকে. ঠিক আছে, তো এগুলো নিয়ে এর কোনো অথেন্টিসিটি নেই, সেহেতু ওইগুলো তোমাদের লেখায় যেন রিফ্লেক্ট না হয়. তোমরা ওভারঅল সিচুয়েশনটা বুঝলে এবং সেটা নিয়েই লিখবে আশা করি. ঠিক আছে, কোন রকম কোনো ভুয়ো খবর বা কোন রকম কোনো যেগুলো হচ্ছে অথেন্টিক নয় এমন কিছু সোর্স থেকে পড়াশোনা করে সেইগুলো লিখে ফেললে কিন্তু তোমাদের পরীক্ষায় নাম্বারে প্রভাব পড়বে তার. সেই জন্য যা লিখবে একটা নিউট্রাল স্ট্যান্স থেকে লিখতে হবে, সবসময় নিউট্রাল থাকতে হবে, কি হচ্ছে কি খবরে আছে সেটুকুই তুলে ধরবে ভালো সোর্স থেকে. ঠিক আছে, এবং কোনো দিকে সাপোর্ট করবে না, নিউট্রালি লিখবে যে কোনো ঘটনা নিয়ে যদি লিখতে দেয়. ঠিক আছে, ক্লিয়ার? সকলে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হোমওয়ার্কটা নিয়ে আমি একটু বলে দিই. আচ্ছা, নেক্সট দিনের হোমওয়ার্ক থাকছে এটা. আবার ক্লাস কবে হবে আমাদের? বুধবার. ঠিক আছে, তো ওয়েডনেসডে, নেক্সট ওয়েডনেসডে আমাদের ক্লাস হবে. এইটা হোমওয়ার্ক থাকছে. হু ইজ আরাকান আর্মি, দ্য পাওয়ারফুল ট্রুপ অ্যাট বাংলাদেশ বর্ডার, and how Mohammad Yunus is getting concerned on all sides. বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্ট কিভাবে বিভিন্ন দিক দিয়ে চাপে আছে, আর আরাকান আর্মি কে, এটা নিয়ে আলোচনা করতে বলেছি. 2 নম্বর কোশ্চেন যেটা থাকছে, রাইট ইউর ভিউ অন স্বাস্থ্যসাথী স্কিম. স্বাস্থ্যসাথী স্কিম নিয়ে আলোচনা করো. হাউ দিস স্কিম ইজ ডিফারেন্ট ফ্রম আয়ুষ্মান ভারত স্কিম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আয়ুষ্মান ভারত স্কিম থেকে স্বাস্থ্যসাথী স্কিম কোন কোন অংশে আলাদা সেটা আলোচনা করো. ঠিক আছে, 15 মার্কস 15 মার্কস. ওকে, এটা থাকছে হোমওয়ার্ক. আশা করি সবাই লিখবে ভালো করে পড়াশোনা করে. সোর্স অনেক দিয়েছি, সোর্সগুলোর উপর বেস করে বিভিন্ন বাংলায় যারা লিখবে বাংলার সোর্স দেখবে, নেটে সার্চ করবে বাংলায় লিখে, তাহলেই অনেক সোর্স বেরিয়ে যাবে.
পেপার কাটিং বেরিয়ে যাবে অনেক, ঠিক আছে? আর রিসেন্টলি খবরে যদি কিছু থাকে তার থেকে নিয়েও তোমরা নিজেদেরকে এনরিচ করতে পারো। আর কালকের কাগজে খুব ভালো করে ওই তোমার ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে দারুণ করে লিখেছে, বাংলা ইংলিশ বোথ পেপারে। তো ওই পেপারটা সবাই ছবি তুলে ওই যেখানে যেখানে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে পিডিএফ করে নিজেদের ড্রাইভে সেভ করে রাখো, ওগুলো পরে কাজে লাগবে, বা ওর থেকে নোটস বানিয়ে নিজেরা নিজেদের নোটস বুকে রেখে দাও, ঠিক আছে? এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক। স্যার এমনি 15 মার্কস এর কোশ্চেন গুলোতে মানে ম্যাক্সিমাম তাও খুব ভালো লিখলে কত নম্বর অব্দি এমনি পাওয়া যায় তো? মোটামুটি 10-12, আচ্ছা, ঠিক আছে? ওকে স্যার। এবার বলো কার কি সমস্যা হলো, কার কোথায় সমস্যা বলো নির্দ্বিধায়। বলো কারো কোথায় সমস্যা আছে, ক্লাস বুঝতে বা যে কোনো সমস্যা বলতে পারো। সবাই লিখছো না কেন? সবাই এটাই বলো যে একটা লিখছো বা লিখছো না অনেকে, সমস্যাটা কোথায় তোমাদের? তারা লিখছো না, চুপচাপ ক্লাস অ্যাটেন্ড করছো, কোনো কোশ্চেন করছো না, লিখছো না, কি ব্যাপারটা কি, সমস্যাটা কোথায়? পরীক্ষাটা তো দিতে হবে। এখন স্যার থেকে এই একটা আউট যেগুলো অফ নিয়ে আলোচনা করছো তোমরা কতটা এগিয়ে যাচ্ছ যারা হুম স্যার একটা আউট অফ দ্য বলো কনসার্ন থামো এটা মানে একটা কথা ছিল, সেটা হচ্ছে বলো। স্যার রিসেন্টলি আমার একটা দেখা যাচ্ছে যে এই একটা ভ্যাকেন্সি নিয়ে একটা আবার মানে হইচই পড়ে গেছে যে এরকম ব্যাপার যে দুটো লটে নাকি বার করা একটা, দুটোতে স্যার মিসলেনিয়াস ক্লার্কশিপে শুনছি নাকি আবার নতুন ভ্যাকেন্সি আসবে এই 25-এর মধ্যে, এবং যেটা আগের ডেপুটেশন থেকে উঠে এসেছিল কোনো 8,000 প্লাস বা সামথিং জাস্ট যাই ছিল, তো সেটাকে নাকি স্যার বাইফার্কেশন করে দিয়ে দুটো হয়তো পার্টের নেবে। তো স্যার সেই ক্ষেত্রে কি এটা কি এগুলো তো অথেন্টিসিটি সম্পর্কে কিছু জানা এগুলো তো আছে আপনার? রিউমার, হ্যাঁ এগুলো তো রিউমার। এবার যতদিন না পিএসসি বা গভর্নমেন্ট সোর্স থেকে কিছু জানা যাচ্ছে সেহেতু কিছু বলা যাবে না, ঠিক আছে? কোনটা সত্য কোনটা মিথ্যে আমরা তো ওইভাবে বলতে পারবো না। ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক কথাই চলে। হুম তবে 2025 সালে কিন্তু আবার পরীক্ষা হবে, হ্যাঁ ক্লাসিক স্যার হবে, মানে মিসলিনিয়াস হবে। মেন্সের যে জায়গাটায় ইয়ে লাগছে একটা ডাউট চলে আসছে, যেহেতু স্কোরটা মানে যেহেতু পিএসসির অ্যান্সার কিতে বেশ কিছু ভুল ছিল, এবার সেগুলো যদি চেঞ্জ না করে তো স্কোরটা অনেকটা নেমে যাচ্ছে, যার জন্য স্যার এখন মনে হচ্ছে যদি স্যার ভ্যাকেন্সি কমে যায় অটোমেটিক্যালি কাট অফ তো একটা হাই যাবেই, তো সেই না জায়গায় স্যার একটা কনসার্ন থেকেই যাচ্ছে এটা। দেখো ভ্যাকান্সি কমে যাক বা বেড়ে যাক তার উপরে তো পিএসসি কাট অফ মানে পিএসসির যে প্রশ্ন ভুলটা ভুলই থাকবে, হ্যাঁ ভুলটা তো ঠিক হয়ে যাবে না। সেহেতু আমার মনে ওটা হয় কি চেঞ্জ করার কোনো চান্স আছে মানে অ্যান্সার কিটা? অবশ্যই অবশ্যই আমার মনে হয় রেকটিফাই একটা অ্যান্সার কি বের করবে, বের করে সাধারণত, ঠিক আছে? রেকটিফাইড আনসার কি বের করবে, এবং ওগুলো ভেবে এখন লাভ নেই। তবে 2025 সালে আবার নোটিফিকেশন বেরোবে এটুকু আমি শুনলাম আর কি, ঠিক আছে? 2025 সালে কিন্তু দুটোই মানে ক্লাস মিসলেনিয়াস দুটোই? হ্যাঁ, সাধারণত 2 বছর অন্তরই বেরোয় মিসলেনিয়াস, এই যা রিসেন্টলি যা দেখছি ট্রেন্ডস, ঠিক আছে? 18তে হলো তারপর 19-এ হলো, 19-এর পরে আবার পরপর 1 বছর পরপর হলো, হওয়ার পর আবার 23-এ ছাড়লো, হ্যাঁ 25-এ ছাড়ার চান্স আছে। আর 26-এ ভোট আছে, তো সেহেতু কিন্তু 26-এ ক্লার্কশিপ মিসলেনিয়াস আবার অনেক কিছু পরীক্ষাই হতে পারে, মানে নোটিফিকেশন ছাড়তে পারে, সেহেতু একসাথে প্রিপারেশন নিতে থাকো সবাই, বুঝা গেল? আর যেভাবে করাচ্ছি এটাতে তোমাদের একটা অভ্যাস তৈরি হয়ে যাবে যে কিভাবে করতে হবে, কোন কোন টপিক করতে হবে, অভ্যাস তৈরি হবে। শুধু নিজেরা নিজের জায়গা থেকে অনেস্ট থেকে লেখাটা লেখো, এতদিন সময় পাচ্ছ তো। আমি এটা জমা দেবে তোমরা আমাকে বুধবারের ক্লাস, তোমরা আমাকে সোমবারের মধ্যে জমা দেবে, ঠিক আছে? ওকে। আর নেক্সট সোমবারে যে ক্লাসটা আছে তার ইয়েগুলো জমা দিতে শুরু করো অলরেডি, শনিবারের মধ্যে জমা দেবে, হ্যাঁ খাতাগুলো। আর সবাই লেখো, ঠিক আছে? সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই ক্লাস।
আবার সোমবারে দেখা হচ্ছে যে ডেসক্রিপটিভ ক্লাস। আর কালকে সৌরভ স্যারের ক্লাস আছে ম্যাথ। স্যার রাত 9টা থেকেই নেয় তো নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কালকে স্যার 9টাতে। ক্লাসটা সবাই অ্যাটেন্ড করো 9টার সময়। ঠিক আছে, সবাই ভালো থেকো। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।